আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস অফ এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ অ্যাডমিশন ফাইটার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা স্পেশাল সাজেশন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের হাবিব ভাইয়া। পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি। সো তোমরা সবাই কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আমাকে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাবা, তাহলে আমরা আমাদের আজকের যে টপিক সেটা শুরু করব। আমরা একটু 1 মিনিট ওয়েট করব, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই যেন যুক্ত হয়ে যায়, তাদেরকে একটু মেনশন করে দাও, তারা সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হয়ে যায়। সো আমরা একটু ওয়েট করব, তারা যেন আমাদের ক্লাসে যুক্ত হয়ে যায়। তবে তার আগে তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিবা আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে যে স্লাইড সেটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিবা। সো আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, তোমরা সবাই একটু কমেন্টস করে জানিয়ে দাও। অ্যাগেইন তোমাদের সবাইকে যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফাইন্যান্সের একটা স্পেশাল সাজেশন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। যদিও এখন মুহূর্তটা, সময়টা খুবই কষ্টে থাকার মতো একটা সময়, বাট তাও শকর আদায় করছি আমরা। যাদের ফাইন্যান্স আছে, আজকে যেহেতু ফাইন্যান্স ক্লাস, যাদের ফাইন্যান্স আছে শুধু তাদেরকে মেনশন করে দিবা। যাদের কমার্স, যাদের হচ্ছে মার্কেটিং, তাদের মেনশন না করলেও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ মাইশা, ভালো আছি। তোমার কি খবর? ওয়ালাইকুম আসসালাম তোমাকে। তারপর কে কে আছে একটু দেখি আমি। মাইশা, তারপরে হচ্ছে রাখি ক্লিয়ার বলতেছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। তারপর আর কে যুক্ত হয়েছে? সুরমি আক্তার যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল নাহার শাম্মী, ওয়ালাইকুম আসসালাম। রাখিকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জার্সিটা সুন্দর, এটা জার্সি না আসলে, এটা হচ্ছে টি শার্ট। এটা হচ্ছে আমাদের যারা আমরা 18-19 সেশনে যারা ভর্তি হয়েছিলাম আর কি, আমাদের সেশনে এইচএসসি 18 ব্যাচ, অর্থাৎ তাদের সবাই মিলে একটা গেট টুগেদার ছিল। আই মিন গেট টুগেদার না, রেক ডে বলতে পারো, রেক ডে ছিল। সে রেক ডে আর কি একটা টি শার্ট ছিল হচ্ছে এটা, এই যে 98। আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে 98তম ব্যাচ, ঠিক আছে? এখন মেবি 103 কি 4 চলতেছে এরকম। আমরা হচ্ছে 98তম ব্যাচ, আর সেশন হচ্ছে আমাদের 18-19। আর তোমরা যখন ভর্তি হবা তোমাদের সেশন হবে হচ্ছে 25-26, 2025-26 সেশন। তোমরা খুব সম্ভবত তোমরা 104 ব্যাচ, মেবি 5 ব্যাচ হতে যাচ্ছ সম্ভবত, তাই না? আমি একটু দেখি হিসাব করে। 18-19, আচ্ছা কিছু দেখা যাচ্ছে না কেন? আমি আমি এখনই ক্লাস শুরু করে দিব, জাস্ট একটু ওয়েট করতেছি বাকিরা যেন যুক্ত হয়ে যায়। 18-19, তারপর হচ্ছে 19-20 সেশন, 20-21, 21-22, 22-23। বাপরে কত বুড়া হয়ে গেছি। 23-24, তারপর 24-25, আয় হায়। তারপরে তোমরা হতে যাচ্ছ 25-26। আমরা যদি হয় 98, এরা 99, এরা হচ্ছে 100তম ব্যাচ, 101, 102, 103, 104, রাইট? তোমরা 105তম ব্যাচ হতে যাচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে, তোমরা যারা ভর্তি হবে ইনশাআল্লাহ। ওকে, এগুলো দরকার নাই, আমি মুছে দিচ্ছি একটু। ফাইন, ওকে, সুপার। সবাই মেবি যুক্ত হয়ে গেছি ইতিমধ্যে, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। নাবিদুল ইসলাম নাবিল, 27 ব্যাচ, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আনিকা জাবা, ওয়ালাইকুম আসসালাম। লাল ভাইয়া না, আজকে কালো ভাইয়া হয়ে গেছি, ব্লু, নেভি ব্লু হয়ে গেছি। চুমকি, কি খবর? ওকে, সো তোমরা সবাই একটু শেয়ার দিয়ে দাও, এটা যেহেতু পাবলিক ক্লাস সবাই যেন যুক্ত হয়ে যায়, একটু শেয়ার দিয়ে দাও। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করে দিব। আজকে আমরা ডিফারেন্ট একটা ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আমরা সবাই এমসিকিউ নিয়ে পড়েছিলাম, আমরা সবাই এমসিকিউ ফোকাস করতেছিলাম। প্রত্যেকটা টপিকের আমরা হচ্ছে এমসিকিউ বেশি প্র্যাকটিস করতাম, সিকিউ কে আমরা খুব বেশি আসলে ফোকাস করা হয়নি আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে, বা এমসিকিউ তে যত ফোকাস দিছি আমরা অত ফোকাস আমাদের রিটেনে দেওয়া হয়নি। যার কারণে আমাদের হয়তো হয়তো অনেকের এখনো পর্যন্ত তোমার রিটেন কিংবা রিটেন পার্টে একটু প্রবলেম হয়তো রয়ে গেছে। সেই সব প্রবলেম তোমার সলভ করানোর জন্য
তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য, তোমাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য আজকে আমাদের এই রিটেনের স্পেশাল এই সাজেশন ক্লাসটা হচ্ছে মেনলি আমি নিয়ে আসছি। আজকের ক্লাসে আমি কোনো এমসিকিউ পড়াবো না, কোনো এমসিকিউ সাজেশন আমি দিব না। আমরা অনেক এমসিকিউ পড়ছি, অনেক প্র্যাকটিস করছি, যা করছি এনাফ। এর বাদেও আমাদের আগামীকালকে যারা আমাদের সিক্রেট গ্রুপে আছো মিশন এফপিএস তোমাদের নিয়ে একটা সলভ ক্লাস আছে আগামীকাল দুপুর 3টায়। সেই 3টার ক্লাসে আমরা যত প্রবলেম আছে সবগুলো সলভ করাবো আগামীকালকে। আর আজকে তোমাদের জন্য এটা জাস্ট সাজেশন ক্লাস, রিটেন উপযোগী। আমরা 100টা রিটেনের জন্য কোয়েশ্চেন তোমাদেরকে দিব। তাছাড়া গত বছর, এটা কি গত বছরের 22-23 সেশনে যে রিটেনটা আসছিল সেই রিটেনটা আমরা হচ্ছে সলভ করব। সো ওকে, লেটস স্টার্ট। লাল গুলবাহার, এই গানটা কি জানিছিল? এই বাকের আলী রাদুরে মেয়ে নাম ছিল তার গুলবাহার, এটা না? ওকে ফাইন, সবাই যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। গুড গুড, ভেরি গুড। ওকে, তোমাদেরকে একটা বিষয় আমি স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা সবাই জানো কিনা আমি জানি না, আজকে থেকে ঢাকা ইউনিভার্সিটির 25-26 সেশনের যে ভর্তি যুদ্ধ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আইবিএ, যারা আইবিএ তে পরীক্ষা দিয়েছে তাদের ভর্তি পরীক্ষা আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আইবিএ তো সবাই জানো, হয়তো অনেকে যে নাও জানতে পারো, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওটার একটা আবার বিবিএ আছে। তোমরা যে বিবিএটা পড়তে যাচ্ছ সেটা হচ্ছে এফবিএস এর বিবিএ, সেটা হচ্ছে এফবিএস এর বিবিএ। আর আজকে যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আইবিএ এর বিবিএ দুটো হচ্ছে আলাদা ডিগ্রি। ওকে, সো এই আইবিএ এর পরীক্ষা ছিল আজকে, আর তোমাদের পরীক্ষা হচ্ছে নেক্সট 6 তারিখে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, মানে কালকের শনিবারের ঠিক পরের শনিবারে, তাই না? কালকের শনিবারে ঠিক পরের শনিবারেই তো নাকি? আমি একটু চেক করি, তাই না? শনিবারে না শুক্রবারে তোমাদের? শনিবারে না, ডিসেম্বরের কত, 6 তারিখ, শনিবারে। ওকে ফাইন, শনিবারে। ওকে, সো আমরা আর সময় নষ্ট করছি না। অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন, ট্রু। এখানে পরীক্ষা আসছে শুধু হচ্ছে ম্যাথ, ইংলিশ, অ্যানালাইটিক্যাল, ঠিক আছে? ওকে ফাইন, এবার আমরা নেক্সট আমরা শুরু করে দেই আমাদের আজকের ক্লাসটা। সো প্রথমে আমরা একটু দেখতে চাই ফাইন্যান্সের, ব্যাংকিং এর 22-23 সেশনে যে রিটেনটা আসছিল সেই রিটেনটা কেমন ছিল। তাহলে আমরা একটা আজ করতে পারবো, একটু বুঝতে পারবো কি টাইপের কোশ্চেন আসতে পারে। সেই টাইপের কোশ্চেন আমরা আজকে 100টা কোশ্চেন সলভ করাবো। আমার সাথে থাকো, তাহলে তোমার পুরো বইটা একটু একটু কাভার হয়ে যাবে, পুরো বইটাই কাভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জনাব মাহমুদ 1 বছর, একটু 1 মিনিট। ওকে ফাইন, জনাব মাহমুদ 1 বছর মেয়াদে একটি বাণিজ্যিক ব্যাংকে 10,000 টাকা জমা রাখতে চায়। 10,000 টাকাও জমা রাখবে। বাৎসরিক 12% চক্রবৃদ্ধি সুদ, কি দেখো তো, বাৎসরিক, বছরে একবার চক্রবৃদ্ধি হবে 12% সুদের হারে তাকে ব্যাংক এক্স বিনিয়োগের প্রস্তাব দেয়। ওকে, পক্ষান্তরে 10% ষান্মাসিক, কেউ একজন আমাকে আজকে জিজ্ঞেস করতেছিল ষান্মাসিক মানে কি। বছরে 2 বার চক্রবৃদ্ধি হবে। এখানে এম এর মান হবে 2 আর এখানে এম এর মান হবে 1, যেহেতু এই এম এর মান ইউজ না করলেও চলে। এখানে সুদের হারে তাকে ব্যাংক ওয়াই বিনিয়োগের প্রস্তাব দেয়। তার কাছে কোন প্রস্তাবটি অধিক লাভজনক হবে বলে তোমার মনে হয়? এটা ছিল 12%, এটা ছিল 10%। অনেকে একটু এখানে আবার চালাকি করতে যাবে, চালাকি করতে গিয়ে করটা খেয়ে যাবে। কি কর জানো? এখানে 10,000 টাকা 10,000 টাকা, এখানেও 10,000 টাকা 10,000 টাকা ঠিকঠাক আছে, বাট এখানে বাৎসরিক বলাতে আর এখানে ষান্মাসিক বলাতে অনেকে ভাববে এটা মনে হয় একটু বেশি হয়ে যাবে। যেহেতু ষান্মাসিক, বছরে 2 বার চক্রবৃদ্ধি হচ্ছে, তাইলে মনে হয় এটার টাকাটা মনে হয় একটু বেশি হবে। অনেকে এটা ভেবে এটা অ্যান্সার দিয়ে দিতে পারে, বাট তুমি এভাবে অ্যান্সার দিবা না। তুমি অ্যান্সার দিবা কি? কারণ এখানে 10% ছিল, বাট এখানে 12% ছিল। যদিও এটা বাৎসরিক, বাট এটা 12%। যদিও এটা ষান্মাসিক, কিন্তু এটা 10%। সো তুমি এটা ম্যাথ না করে ডিরেক্টলি অ্যান্সার এভাবে দেখে দিয়ে দেওয়াটা আসলে উচিত হবে না, ঠিক আছে? সো ফাইন, আমরা একটু দেখি ফিউচার ভ্যালু কোনটাতে বেশি কোনটাতে কম। প্রথমটা আমরা বের করি 10,000 টাকা। মনে রাখা ভালো, তোমাদের এই রিটেনে যে কোশ্চেনটা আসবে সেখানে ডিটেলস ব্যাখ্যা বিস্তারিত করার মতো যথেষ্ট স্পেস থাকবে না। এরকম একটা পেজ মনে করো, এই যে মনে করো একটা পুরো পেজ, হ্যাঁ, এই পুরো পেজের ধরো অর্ধেক বা অর্ধেকের চাইতে একটু বেশি জায়গা তোমাকে দিবে পুরো 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য। তার মানে তুমি 1 লাইনের মতো তুমি হচ্ছে জায়গা পাবা। সো 1 লাইনে তুমি কি ম্যাথ করার কোনো সুযোগ পাবা না।
ম্যাথ করার জন্য তোমার খাতার একদম লাস্টে গিয়ে একটা হচ্ছে রাফ করার জন্য খালি পেজ তোমাকে দিবে, ওখানে তুমি রাফ যা করার করে নিবে, একটু ছোট করে লিখবা, ওখানে বড় করলে দেখবা তুমি সব রাফ করতে পারতেছো না, এই জন্য রাফ করবা ওইদিকে, দেন ওখান থেকে এনে বসাই দিবা হচ্ছে এই তোমার অ্যান্সারটাই ডিরেক্ট এখানে বসাবা। ওকে, সো এখানে আমি একটু করি 10,000 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস কত হবে, এটা যেহেতু 10% মানে 0.12 এক বছর মেয়াদে, মেয়াদ কত দেখছো, তোমাকে মাত্র 1 বছর দিছে, মাত্র 1 বছর দিছে তোমাকে। সো 0.12 টু দি পাওয়ার কত হবে বলো তো, টু দি পাওয়ার হবে হচ্ছে 1, সো এটা না দিলেও কোনো সমস্যা নাই। তার মানে 10,000 মাল্টিপ্লাইড বাই 1.12, 10,000 মাল্টিপ্লাইড বাই 1.12, তাহলে কত হয় বলো তো। এখন তুমি যদি এই দশমিকটা তুলতে চাও তাহলে নিচে দিতে হবে কত জানো, 100 দিতে হবে। একটা শূন্য দুইটা শূন্য কাটা যায়, একটা শূন্য দুইটা শূন্য কাটা যায়। এবার বলো 112কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 112 হয়। ক্যালকুলেশনটা দেখো, অনেকে এটা পারবে না। 112কে 1 দিয়ে গুণ করলে 112 হয়, লাস্টে দুইটা শূন্য আছে। তার মানে হচ্ছে এই 10,000 টাকা 1 বছর পরে গিয়ে 12% ইন্টারেস্ট রেটে সেটা 11,200 টাকা হয়ে যাবে, যদি বাৎসরিক চক্রবৃদ্ধি হয়। এবার আমরা পরেরটা বের করতে যাই, আসো। পরেরটা হচ্ছে সেম, 10,000 ঠিক থাকবে, 10,000 ঠিক থাকবে, মাল্টিপ্লাইড বাই 1.1 প্লাস এটা হচ্ছে কত পার্সেন্ট, 10%। সো 10% ডিভাইডেড বাই 2, যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি 2 দিয়ে ভাগ করতে হবে। এবার আসো টু দি পাওয়ার, আমরা জানি m ইন্টু n, তাই না, m ইন্টু n হয় উপরে। সো m এর মান কত, m এর মান হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 1। এখানে উপরে 1 ছিল দেখে তুমি এটা লিখো নাই, তাও সমস্যা হয় নাই, কিন্তু এখানে যদি তুমি না লিখো তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল আসবে, সো ঝামেলা আছে। এবার দেখো 10,000 মাল্টিপ্লাইড বাই 0.10 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 1.05 হয়, কত হয়, 1.05 হয়। টু দি পাওয়ার 2 হয়, টু দি পাওয়ার কত হয়, 2 হয়। এবার 1.05 কে তুমি 1.05 দিয়ে গুণ করো, এগুলো তোমার করতে হবে ভাই, এটা হচ্ছে রিটেন, এটা তোমার রাফ করে নিয়ে এসে বসাইতে হবে, এটা কোনো শর্টকাট আর নাই আসলে। অনেক, এটা কে বলতেছে, তাওহিদুল ইসলাম। না, আজকে কোনো এমসিকিউ করাবো না, আজকে কোনো এমসিকিউ করাবো না, এই যে যেগুলো রিটেন করাচ্ছে এখান থেকে তুমি এমসিকিউ ধরে নিবা, এটাই হইতে পারতো তোমার একটা এমসিকিউ। কিভাবে, এখানে অপশনস দেওয়া নাই, তখন এমসিকিউ হলে তোমার অপশন দেওয়া থাকতো, এক্স্যাক্টলি সেমটাই হচ্ছে তোমার এমসিকিউ হিসেবে তুমি ধরে নাও। ওখানে হয়তো এমসিকিউতে তোমার অপশনস গুলো দেওয়া থাকতো, বাট রিটেনে দেওয়া নাই, এই হচ্ছে ডিফারেন্স হিসেবে ধরে নাও। এবার আসো, সো 1.05 কে 1.05 দিয়ে স্কয়ার মানে কি, এটাই তো 1.05 মাল্টিপ্লাইড বাই 1.05, এটাই তো স্কয়ার। তাহলে আসো 1.05 মাল্টিপ্লাই করো, 5 5 25 5 হাতে 2, 5 0 0 2, 5 থেকে 5, এখানে একটা শূন্য বসবে, শূন্য হয় 1 1 1 হয়, তাহলে কত হয়, 5 2, 5 2 7, তার মানে হচ্ছে 1.725। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, ভালো মতো বুঝো। তুমি এরপরে আর যদি ম্যাথ নাও করো তাও হচ্ছে তুমি পেরে যাবা। 5 25 2 0 2, আচ্ছা এখানে তো আরো একটা বাকি আছে তাই না, ওকে ফাইন, এখানে আরো একটা বাকি আছে, একটু 1 মিনিট একটু ওয়েট করো, এটা এখনো শেষ হয়নি, এখানে তো 2টা করছি মাত্র, আর একটা বাকি আছে না, ওকে ফাইন। তাহলে এটা হবে হচ্ছে 100, ফাইন 100, এটা হচ্ছে কি দিয়ে গুণ করলাম, শূন্য দিয়ে না, এই জায়গায় একটু ভুল হয়েছে, ফাইন। 5 5 25 5 হাতে 2, 5 0 0 2, 5 1 5, ফাইন, 0 0 এটাও হবে 0, ফাইন, এখানে দুইটা শূন্য আসবে। এবার 5 1 5, 1 0 0 1 1 1, ফাইন, 5 হয় 2 হয়, এখানে 5 হয়, এখানে 0 হয়, এখানে হচ্ছে 1.0525 হয়। তার মানে দেখো এখানে দুইটা টোটাল 4টা ডিজিট আছে দশমিকের পরে, সো 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডিজিটের আগে তুমি দশমিক বসাইতে হবে। তাহলে দেখো 1.0525 দিয়ে গুণ করতে হবে, এই 10,000 কে 1.0525 দিয়ে গুণ করতে হবে। কথা কি বুঝছো? এখানে ছিল কত, 10,000 কে আমি 1.12 দিয়ে গুণ করতাম, 1.12 বড় নাকি 1.0525 বড়? ডেফিনেটলি 1.12 বড়, সো এই জন্য এখানে টাকাটা বেশি আসবে। এখানে গুণ করলে দেখবা এই টাকা থেকে অবশ্যই কম টাকা আসতেছে, এই জন্য এখানে বেশি টাকা পাচ্ছি বলে XA বিনিয়োগ প্রস্তাবটা তোমাকে গ্রহণ করতে হবে। এতটুকু কি সবাই বুঝছো কিনা?
এটা ছিল প্রিভিয়াস কোয়েশ্চেন, তোমরা এতদিন এটা করে ফেলার কথা, আমি জাস্ট একটু দেখাই দিলাম তোমাকে কিভাবে করতে হবে, ঠিক আছে? তার মানে দেখো এই লাস্টে গিয়ে তোমার এই গুণটা না করলেও চলতেছে, তুমি জাস্ট এটা দিয়েই এই 1.12 দিয়ে তুমি ডিসিশন নিয়ে ফেলতে পারতেছো কোথায় টাকা বেশি আসবে। দ্যাটস ইট। সো এখানে এক্স এ আমরা দেখতেছি ফিউচার ভ্যালু বেশি, এই জন্য এক্স এর বিনিয়োগ প্রস্তাবটি গ্রহণ করা উচিত, অথবা তুমি প্রস্তাবটি অধিক লাভজনক হিসেবে তোমাকে বলতে হবে। এবার আসলে পরের কোশ্চেনটা কি ছিল? 5 বছর মেয়াদী একটি প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার, অভ্যন্তরীণ আয়ের হার মানে কি? আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। দেখছো প্রথম কোশ্চেনটা আসছে কই থেকে? চ্যাপ্টার 3 থেকে, চ্যাপ্টার 3 থেকে, টাইম ভ্যালু অফ মানি থেকে। পরের কোশ্চেনটা আসছে কই থেকে? চ্যাপ্টার তোমার কত থেকে? চ্যাপ্টার হচ্ছে এটা 7-8 থেকে, চ্যাপ্টার 8 থেকে। 8 মানে কি? ওই যে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের যেটা, হ্যাঁ। এই হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য কত হবে যদি প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 5 লাখ হয়? যদি প্রাথমিক বিনিয়োগের এই হারে প্রকল্পটির বর্তমান মূল্য কত হবে যদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত হবে? এই হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য কত হবে যদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। ওকে, সব দেওয়া আছে তোমার এখানে, সব দেওয়া আছে। 5 বছর মেয়াদে একটি প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার হচ্ছে 15%। আচ্ছা, ও দেখো মনে রাখবা এই আয়ের হার আমরা জানি আয়ের হারে, এটা হচ্ছে তোমার সিকিউ, এটা হচ্ছে তোমার তোমার কনসেপ্ট ক্লিয়ার করতেছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ম্যাথ করতে এখানে দেয় নাই তোমাকে, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, আইকিউ ঠিকঠাক আছে কিনা সেটার জন্য তোমার হচ্ছে এটা দিছে। এটা খুবই অ্যাডভান্স একটা পড়াশোনা, এটা হচ্ছে খুবই অ্যাডভান্স একটা ম্যাথ তোমাকে দিছে। যারা এমনি শুধু ম্যাথ প্র্যাকটিস করে তারা এটা পারবে না, শুধু ম্যাথ যারা করে আসে তারা এটা পারবে না, তারা যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা এটা পারবে। এনপিভি থেকে আইআরআর, আইআরআর জিনিসটা কি সেটা যারা জানে তারা পারবে। ওকে, জিনিসটা কি আমরা একটু বলি। আইআরআর জিনিসটা কি? আইআরআর হচ্ছে ওই সেই পার্সেন্টেজটা যেটাতে তোমার প্রফিট জিরো, কাইন্ড অফ যেটাতে প্রফিট জিরো, যত টাকা তুমি রিটার্ন জেনারেট করবা ঠিক সেম পরিমাণ তোমার এক্সপেন্স হবে। তার মানে এই আইআরআর রেটে তোমার কোনো প্রফিট লস নাই, তোমার এনপিভি জিরো। আইআরআর রেটে এনপিভি জিরো, এটা মনে রাখবা। আইআরআর রেটে যদি তুমি এনপিভি বের করো, এনপিভি হবে হচ্ছে এখানে জিরো। তার মানে যে রেটে একটা প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ শূন্য হয় সেটাকে বলা হয় আইআরআর। সো এই একই হারে যদি তুমি এনপিভি বের করো, সেটা যত টাকায় হবে হোক না কেন এখানে এনপিভি আসবে জিরো। এটা 5 লাখ, 10 লাখ, 100 লাখ, 100 কোটি, 200 কোটি যাই হবে হোক না কেন এটা আসবে শূন্য। দ্যাটস ইট। এটার জন্য তুমি আবার কোনো ম্যাথ করতে যাবা না, ম্যাথ করতে গেলেই তুমি কটকায় যাবা, তুমি শেষ ওখানে। ওকে ফাইন। ভাই আপনি কি আর অ্যাকাউন্টিং এর ক্লাস নিবেন না? অ্যাকাউন্টিং এর ক্লাস তো আমি আর নেওয়ার কথা না। তোমাদের বুলবুল ভাই না সলভ ক্লাস একটা নিয়ে ফেলছে না, সলভ সাজেশন ক্লাস নিয়ে ফেলছে না? না, আমি ফাইন্যান্সই নিব, ঠিক আছে? ওকে, 2 নাম্বার, রুটিনে তো লেখা ছিল না, রুটিনে যেভাবে লেখা ছিল ওটাই। এবার আসো, তহবিলের চাহিদা এবং সরবরাহের মধ্যে অমিলের কারণে ব্যাংকগুলো মাঝে মাঝে তারল্য সংকট। আচ্ছা আমি একটু চেক করি এখানে কয়টা শেয়ার হয়েছে। এই রকি, এই ক্লাসটা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। মিশন এফপিএস এর, তারপর হচ্ছে এসসিপির যে মেন গ্রুপ, হ্যাঁ, কোয়েশ্চেন আনসার গ্রুপ, ওখানে সব জায়গায় একটু শেয়ার করে দাও। ওকে ফাইন। হ্যাঁ, তোমাদের বুলু ভাইয়া নিবে আজকে জুমে মনে হয় থাকবে। ওকে ফাইন। এবার আসো নেক্সট ওয়ান হচ্ছে তহবিলের চাহিদা এবং সরবরাহের মধ্যে অমিলের কারণে ব্যাংকগুলো মাঝে মাঝে তারল্য সংকটের সম্মুখীন হয়। মানে আগে পুরোটা শেষ করে তারপর মানে বলতেছি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাংক নির্দিষ্ট সুদের হারে স্বল্প মেয়াদে তহবিল ধার করার জন্য আর্থিক বাজারে প্রবেশ করে। এই বাজারের নাম কি? এটা আসছে কোথা থেকে জানো? এটা আসছে তোমার হলো চ্যাপ্টার 2 থেকে, ফাইন্যান্সের চ্যাপ্টার 2 থেকে। এটা 2 থেকে আসছে, এটা 3 থেকে আসছে, এটা আসছে চ্যাপ্টার 8 থেকে। দেখছো ভেরিয়েশনটা? দেখছো? তারপরে হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের মিশন এফপিএস এর যেটা আছে, তারপর এসসিপির যে গ্রুপটা আছে ওখানে দিবা। এখানে কোনটা আছে? হ্যাঁ, পাওয়ার প্লে, এটা 26 এর, এখানে দেওয়ার দরকার নাই। আচ্ছা থাক, সমস্যা নেই, থাক। এটাও দিবা। তারপরে এই যে মিশন এফপিএস এ দিবা। তারপর হচ্ছে এই কিউএন একটা গ্রুপ নেই, ওই কিউএন গ্রুপে তুমি নাই মনে হয়। কিউএন এ দিয়ে দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ, কিছু লেখা লাগবে, আমি শেয়ার দিয়ে দাও। ওকে ফাইন। তার মানে দেখো,
বলতেছে চাহিদা এবং সরবরাহ, ডিমান্ড এন্ড সাপ্লাই, ইকোনমিক্স যারা আছে তারা জানো। তহবিল মানে ফান্ড, তোমার যত টাকার ফান্ড দরকার তোমার অত টাকা নাই, তোমার এই মুহূর্তে তোমার 1 কোটি টাকা দরকার, তোমার হাতে টাকা দরকার, যদি কেউ আসে যেন তুমি দিতে পারো, অথবা যে কেউ আসবে তুমি ধরে রাখছো যে কেউ আসবেই, কেউ একজন 1 কোটি টাকা নেওয়ার জন্য আসতেছে তোমার ব্যাংক থেকে, কিন্তু তোমার ব্যাংকে নাই কিংবা তোমার প্রতিষ্ঠানে টাকা নাই, তখন তুমি কি করবা? তুমি কারো কাছ থেকে একটা লোন নিতে হবে, ইমার্জেন্সি কারো কাছ থেকে লোন নিতে হবে। সো লোন নিবা কার কাছ থেকে? তোমার সমজাতীয় যারা প্রতিষ্ঠান আছে, ধরো তোমার হচ্ছে এবিসি ব্যাংক, তুমি XYZ ব্যাংকের কাছে গেছো, PQR ব্যাংকে গেছো তুমি, দেন ওদের কাছে বলবো ভাই আমার জন্য 1 ঘন্টার জন্য আমার কিছু টাকা লাগবে, স্বল্প সময়ের জন্য এই টাকাগুলো তুমি লোন নিচ্ছ ওর কাছ থেকে। সো এটার জন্য একটা মার্কেট আছে যেটাকে বলা হয় মানি মার্কেট, যেটাকে বলা হয় মানি মার্কেট। মানি মার্কেটে এরকম এই স্বল্প মেয়াদী ধার দেনাগুলা হয়, সিকিউরিটিজ কেনা বেচা হয়, তোমরা সবাই এটা জানো। সেটাকে বলা হয় কল মানি বাজার, মানি মার্কেট না। সো কল মানি মার্কেট, ইনস্ট্যান্ট টাকা, শর্ট টাইমের জন্য যে টাকা তুমি যে বাজার থেকে কালেকশন করতে পারবা সেটার নাম কল মানি বাজার। সুদের হারকে বিকল্পভাবে কি বলা হয়? তোমাকে ও তো আর এমনি এমনি টাকা দিবে না, তোমার এবিসি ব্যাংক XYZ তো তোমাকে 1 কোটি টাকা এমনি এমনি দিবে না, ওকে একটা ইন্টারেস্ট রেট দিতে হবে না? সো যে ইন্টারেস্ট রেটটা ওকে দিতে হবে সেটার নাম হচ্ছে কল মানি রেট, সেটার নাম হচ্ছে কল মানি রেট। সো এটা ছিল তোমার 22 সেশনের কোয়েশ্চেন 3 নাম্বার। 4 নাম্বারে আসো। এক ধরনের ব্যাংকিং আছে যা খুব সীমিত এলাকায়, দেখছো এতক্ষণ ছিল এটা কোথায়? এই তিনটা আসছিল ফাইন্যান্স থেকে, এবার এটা আসছে হলো ব্যাংকিং থেকে। এক ধরনের ব্যাংকিং আছে যা খুব সীমিত এলাকায় কাজ করে, খুব সীমিত। সীমিত দিয়ে তুমি কি বুঝতেছো? এটা কাইন্ড অফ একক ব্যাংকিং। আমি জাস্ট গ্যাস করতেছি, বাট আমি জানি না এখনো কিছু, জাস্ট আমি গ্যাস করতেছি। প্রত্যেকটা লাইন পড়ার পর, প্রত্যেকটা ওয়ার্ড পড়ার পর পরে তোমার মাথায় যদি চলে আসে ইয়েস এটা ওখান থেকে, এটা ওখান থেকে, এটা ওখান থেকে, তার মানে বুঝতেছো তোমার পড়াশোনা হয়ে গেছে, তোমার পড়াশোনা যথেষ্ট হয়েছে। এর ব্যবস্থাপনা কেন্দ্রীভূত যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহায়তা করে। তার মানে একটা মাত্র ব্রাঞ্চ, একটা মাত্র ব্রাঞ্চ। সো ডিসিশন নেওয়া খুবই টাফ না। ধরো আমাদের ব্যাংকের, আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে সেগুলো সবগুলো ব্রাঞ্চ ব্যাংকিং, শাখা ব্যাংক। ধরো ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো শাখা আছে, আমি ধরে নিচ্ছি 100টা শাখা আছে। তার মানে কোনো একটা ডিসিশন ইমপ্লিমেন্ট করতে গেলে সবার কনসার্ন লাগে, একটা সিদ্ধান্ত আসতে গেলে অনেক বেশি টাইম লাগে, দ্যাটস ইট। সো ওদের সে সময়টা লাগে না। এই ধরনের ব্যাংকিং অর্থ স্থানান্তরে গুরুতর অসুবিধার সম্মুখীন হয়। কেন? কারণ ওদের ব্রাঞ্চ আছে মনে করো ঢাকায়, ওরা চিটাগাং ট্রান্সফার করতে পারবে না, কারণ চিটাগাং ওদের কোনো ব্রাঞ্চ নাই। খুলনায় ওদের কোনো ব্রাঞ্চ নাই, ময়মনসিংহ ওদের কোনো ব্রাঞ্চ নাই, তাহলে ওরা টাকা ট্রান্সফার করতে পারবে না। সে এটা একটা সমস্যার সম্মুখীন হয়। এর তারল্য সমস্যাও তীব্র, মানে ওর টাকা টাকা যদিও শর্ট পড়ে, ও কার কাছ থেকে লোনও নিতে পারে না, এমন একটা সমস্যা, ঠিক আছে? সো লোন নিতে পারে না, এই জন্য তারল্য সমস্যা তীব্র। এটা কি ধরনের ব্যাংকিং? ডেফিনেটলি এটা একটা একক ব্যাংকিং, এটা একটা একক ব্যাংকিং। কেন এই ধরনের ব্যাংকিং বিরাজ করে? পর্যাপ্ত মূলধনের অভাবে। এই যে 100টা তুমি ব্রাঞ্চ করবা, তোমার অত টাকা নাই। 100টা ব্রাঞ্চের জন্য তো কয়েক হাজার কোটি টাকা তোমার লাগবে, অত টাকা তোমার নাই, তোমার টাকা খুবই কম, এই জন্য একক ব্যাংকিং চালানো করে। এটা যুক্তরাষ্ট্রে বেশি আছে, বেশিরভাগ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং হলো একক ব্যাংকিং। আমাদের দেশে নাই, এটা একদমই নাই একক ব্যাংকিং। বাট কোশ্চেন আসছে ওই জায়গা থেকে। এটা আসছে কোন জায়গা থেকে? চ্যাপ্টার 1 থেকে, ব্যাংকিং এর চ্যাপ্টার 1 থেকে এটা আসছে। এবার আসো, কোন অর্থনীতিতে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু খাতে ঋণের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে নির্দেশনা দেয়, যাতে ঋণ সরবরাহ একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা যায়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের যে নীতি অনুসরণ করে তার নাম কি? এটা কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? এটা কি? এটা কিছু না। কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? কোন অর্থনীতিতে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু খাতে, নামটা দেখছো, কিছু স্পেসিফিক খাতে ঋণের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি। বলতেছে এই শিক্ষা খাতে তোমাকে আগামী বছর 1,000 কোটি টাকা লোন দিতে হবে না, কৃষি খাতে তোমাকে আগামী বছর তুমি 1,000 কোটি লোন দিতে পারবে না, তুমি দিবা মাত্র 20 কোটি টাকা লোন। কথা কি ক্লিয়ার? এটা বাড়াতেও পারে, এটা কমাতেও পারে, যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে বা স্পেসিফিক খাতে। এটাকে বলা হয় ঋণের বরাদ্দকরণ নীতি, ঋণের বরাদ্দকরণ নীতি। এটা 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 কোন নীতির আন্ডারে পড়ে? দেখছো একটা একটা করাইতে গেলে অনেকগুলো চলে আসতেছে, শুধু একটা মানে একটাই না, পড়াশোনা করতে হবে এভাবে। ঋণের এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের 2 ধরনের পদ্ধতি আছে, আমরা কিছুদিন আগেই পড়াইছিলাম, তাই না? একটা হচ্ছে তোমার সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সংখ্যাত্মক পদ্ধতি ছিল 3টা, একটা হচ্ছে ব্যাংক হার নীতি, একটা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি, আর একটা হচ্ছে খোলা বাজার নীতি। এই 3টা নীতি ছিল। আর আর গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলো ছিল অনেকটা, 4-5টা এরকম ছিল। কি কি ছিল? যেমন ঋণের বরাদ্দকরণ নীতি, কোনো একটা স্পেসিফিক সেক্টরে লোন দেওয়া। তারপর হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, তারপর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণের পদ্ধতি, তারপর হচ্ছে প্রচারণার পদ্ধতি।
এই টাইপের অনেকগুলো পদ্ধতি ছিল, 5-6টা মতো ছিল প্রায়। সো এটা হচ্ছে সেই গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির আন্ডারেই পড়বে। ফাইন। সো এটা ছিল কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 2 থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে, রাইট? চ্যাপ্টার 2 থেকে। এবার আসো 6 নাম্বার। এক ধরনের ঝুঁকি আছে যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সৃষ্ট নয়। কোন একটা স্পেসিফিক ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা সৃষ্টি করতে পারে না, এটা কন্ট্রোলও করতে পারে না, তাদের নিয়ন্ত্রণের বাইরে। এর প্রভাব ব্যাপক, ব্যাপক প্রভাব, এবং এই ধরনের ঝুঁকির ক্ষতি সাধারণত পূরণযোগ্য নয়, সাধারণত পূরণযোগ্য নয়। কেউ এটা ক্ষতি মানে এই ক্ষতিগুলা ঝুঁকির ক্ষতি কত হইতে পারে এটা আসলে কেউ পূরণ করতে পারে না, এটা নিরূপণ করতে পারে না। দ্যাটস মানে এটা আউট অফ কন্ট্রোল। এটা কি ধরনের ঝুঁকি? ডেফিনেটলি এটা একটা বাজার ঝুঁকি অথবা সিস্টেমেটিক রিস্ক বলা হয় এটাকে। সিস্টেমেটিক রিস্ক অথবা বাজার ঝুঁকি অথবা মার্কেট রিস্ক, মানে যে ঝুঁকিটা সবার জন্য, যেমন ইনফ্লেশন, এটা কোনো একটা স্পেসিফিক কোম্পানির না, কোনো ব্যক্তির না, এটা সারা পুরো ইকোনমির জন্য। এটা ইনফ্লেশন হোক কিংবা ডিফ্লেশন হোক, একটা অর্থনৈতিক মন্দা আসছে, রাজনৈতিক অস্থিরতা আসছে, এগুলোর ইম্প্যাক্টটা সারা মার্কেটে পড়বে, কোনো একটা স্পেসিফিক কোম্পানির নয়, স্পেসিফিক ব্যক্তির নয়। এজন্য এগুলোকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক। ওই সিস্টেমটা তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার কন্ট্রোলের নাই। সো এই ছিল চ্যাপ্টার, এটা ছিল ফাইন্যান্সেও তুমি ধরতে পারো, চ্যাপ্টার 9 এর ধরতে পারো, এটা চ্যাপ্টার 9 ঝুঁকি মুনাফার হার থেকে, অথবা এটা বিমার চ্যাপ্টারও তুমি ধরতে পারো, এটা বিমা থেকেও ধরতে পারো। চ্যাপ্টার 10 ওখানে যে তুমি যে বিমা করো, যে ঝুঁকিগুলোর জন্য বিমা করো, ওখানে কিন্তু এই ঝুঁকির একটা পার্ট আছে। সেটা তুমি চ্যাপ্টার 9 ধরতে পারো ফার্স্ট পেপারের, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10 ধরতে পারো। দেখছো মিক্সটা, দেখছো ভেরিয়েশন আছে এখানে বিভিন্ন জায়গা থেকে। ফাইন, এই ছিল আমাদের। আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন ছিল? আমি একটু দেখতে চাই। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন ছিল কিনা আমি একটু দেখি। আমি এতক্ষণ দেখতেছিলাম না। কল মানি রেট, কার কি কোয়েশ্চন? বলতেছে কল মানি মার্কেট, কল মানি রেট। ওকে ফাইন, অ্যান্সার দিচ্ছে। তারপরে হচ্ছে 8টা এফবিএস এ পোস্ট করছে। হ্যাঁ ওকে, 8টা 40 পর্যন্ত হওয়ার পর আবার জয়েন করতে হবে, কারণ 40 মিনিট পর অটোমেটিক শেষ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে কে, ওকে মেনশন দিও। আচ্ছা বুঝলাম ভাই, আমি সবাইরে মেনশন দিলে নিজে জয়েন হতে পারি না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি কয়, তারপরে আর কি 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 আমাদের জন্য সবার জন্য তোমার এই তোমরা কি শুরু করে দিছো এই জায়গায়? কালকে পেইড বেচে ফাইন্যান্সের কোন চ্যাপ্টার গুলা এই 7 দিন রিভিশন দিব, ইম্পর্টেন্ট ওইগুলা বলবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে হচ্ছে ফাইন্যান্সের সলভ ক্লাস, তো ওখানে বলবো যত কোশ্চেন আছে ওখানে অ্যান্সার দিব, সমস্যা নাই, সমস্যা নেই। তারপর হচ্ছে একটা এমসিকিউ ক্লাস নিন প্লিজ। তুমি এমসিকিউ বেশি দুর্বল নাকি তুমি? হ্যাঁ ওকে, এবার আসো নেক্সট ওয়ান, এবার আসো নেক্সট ওয়ান। সো এই ছিল আমাদের হচ্ছে 22-23-এর রিটেন। কয়টা কোশ্চেন আসছিল? 6টা কোশ্চেন আসছিল। এবার আমরা আমাদের মতো করে কিছু প্র্যাকটিস করব। যারা এতক্ষণ ছিল আর একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু, এখান থেকে হচ্ছে আমাদের রিটেনের যে চ্যাপ্টার, রিটেনের যে সাজেশন গুলো সেগুলো শুরু এখান থেকে। এরকম 100টা আমি দিব। হ্যাঁ, দেখি কতটুকু আমরা সলভ করতে পারি, যতটুকু সলভ করতে পারি ওটা করাবো, দেন বাকিগুলো হচ্ছে তোমাদের আমি হোমওয়ার্ক দিব। যদি শেষ না করতে পারি আমরা আগাইতে থাকি। এবার আসো নাম্বার 1, ট্রেজারি বিলকে কোন ধরনের সিকিউরিটি বলা হয়? ট্রেজারি বিলকে বলা হয় হচ্ছে একটা রিস্ক ফ্রি, ঝুঁকি মুক্ত, অথবা যেটাকে বলা হয় জিরো কুপন সিকিউরিটি। মানে এটাতে কোনো কুপন রেট থাকে না, এটা হচ্ছে জাস্ট, এটার মূল্য যদি হয় 1000 টাকা, ফেস ভ্যালু যদি হয় 1000 টাকা, এটা তোমাকে সেল করবে 900 টাকা দিয়ে, 850 টাকা দিয়ে। মানে এই 1000 টাকার কম ভ্যালুতে তোমাকে সেল করবে, মানে তুমি কিনবা এটা 900 টাকা দিয়ে বা 850 টাকা দিয়ে, কিন্তু সেল করার সময় এটা 1000 টাকা দিয়ে সেল করবা। তাহলে এটার যে ফেস ভ্যালু এবং যে পারচেজ প্রাইস, দুইটার যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে তোমার জন্য এটা ইনকামের একটা সোর্স। এখানে কোনো এক্সট্রা তোমাকে প্রফিট দেয় না। তুমি 1000 টাকা দিয়ে কিনছো, তোমাকে 10% প্রফিট দিবে, এরকম দেয় না। এই জন্য এটাকে বলা হয় জিরো কুপন। এখানে কোনো কুপন দেওয়া হয় না। আরো একটা ওয়েতে তুমি যদি বলতে চাও, ট্রেজারি বিলকে বলা হয় একটা ঝুঁকিমুক্ত সিকিউরিটি, এটা বললেও অ্যান্সার হবে। সো 1 নাম্বার গেল। 2 নাম্বার, অর্থায়ন সম্পর্কিত কর্পোরেশন ফাইন্যান্স, স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথডস, এরকম একটা বই আছে। এই বইটা লেখা কার? এই বইটা লেখা হচ্ছে টমাস এল গ্রিন। টমাস এল গ্রিন, এটা একটু মনে রাখবা, টমাস এল গ্রিন। ঠিক আছে, এটা খুবই জনপ্রিয় একজন হচ্ছে মানে ফাইন্যান্সের কন্ট্রিবিউটর। এবার আসো ক্যাপএম। ক্যাপএম মানে কি? ক্যাপএম এর ফুল ফর্ম তোমরা সবাই জানো, ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম বা ক্যাপএম। এই ক্যাপএম এর আবিষ্কার করে কে? আবিষ্কার করা হচ্ছে উইলিয়াম শার্প। উইলিয়াম শার্প নামে একজন একজন কি বলবো যে ব্যক্তি, একজন ভদ্রলোক হচ্ছে এই হচ্ছে
ক্যাপেম মডেল আবিষ্কার করে। আরেকটা মডেল আছে আরবিট্রেজ প্রাইসিং থিওরি, এটাকে আবিষ্কার করে স্টিফেন রস। হ্যাঁ, স্টিফেন রস, এটা একটু মনে রাখো। এগুলো যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও বলা তো যায় না, এমসিকিউতেও আসতে পারে এটা, নট অনলি রিটেন, তোমার এমসিকিউতেও আসতে পারে। ক্যাপেম হচ্ছে উইলিয়াম শার্প, আর আরবিট্রেজ প্রাইসিং থিওরি এটা আবিষ্কার করে হচ্ছে স্টিফেন রস। এই শুধু রস মনে থাকলে হবে, রস মানে গোলাপ, ঠিক আছে, সেই রস দিয়ে তুমি মনে রাখতে পারো, গোলাপ। এবার আসো নেক্সট। কোন লভ্যাংশ মডেলে কোম্পানি ভবিষ্যৎ বছরে বর্তমান বছরের সমপরিমাণ লভ্যাংশ প্রদান করে? মানে মানে এটা হচ্ছে 2000, মনে করো আজকে 25, এবার হচ্ছে 2026। ধরো 2025-এ লভ্যাংশ দিচ্ছে হলো শেয়ার প্রতি 10 টাকা করে, যদি 26 সালেও 10 টাকা দেয়, 27 সালেও যদি 10 টাকা দেয়, তার মানে এখানে লভ্যাংশের কোনো গ্রোথ নাই, কোনো বৃদ্ধি পাচ্ছে না। এটাকে বলা হয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। এখানে 10 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত জানো? কোনো কি গ্রোথ আছে? গ্রোথ আছে, অবভিয়াসলি আছে। সেটা গ্রোথ কত জানো? 0%। কত পার্সেন্ট গ্রোথ জানো? 0%। এই জন্য এটার নাম হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, 0% গ্রোথ মডেল, ঠিক আছে, ফাইন। এবার আসো 6 নাম্বার, আমরা সলভ করছি না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সলভ করছি। এবার আসো 5 নাম্বার 6 নাম্বার। কোন নির্দিষ্ট সিকিউরিটির বাজার ঝুঁকি, বাজার ঝুঁকি মানে কি? বেটা। বাজার ঝুঁকি মানে বেটা, যেটাকে আমরা বলি সিস্টেমেটিক রিস্ক, যেটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যেটা হচ্ছে কারো কন্ট্রোলে থাকে না। আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয় কোন মডেল দ্বারা? বাজার ঝুঁকির সাথে প্রত্যাশিত আয়ের সম্পর্ক নির্দেশ করা হয় কোনটা দ্বারা? তোমরা তোমরা হচ্ছে এই যে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা সাধারণ শেয়ারের ব্যয় বের করছি না, কয়টা মডেল ছিল? 3টা মডেল ছিল। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, আর একটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, আর একটা ছিল সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল এরকম, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ মাল্টিপ্লাইড বাই বিটা। এই যে সেই বিটার সাথে এটা কি বের করো? আর বার বের করো তুমি, আর বার মানে প্রত্যাশিত আয় বের করে এই সূত্র দিয়ে। সো এই প্রত্যাশিত আয়ের সাথে বাজার ঝুঁকির সম্পর্ক নির্দেশ করা হচ্ছে এই ক্যাপেম ফর্মুলা দিয়ে। বাজার ঝুঁকি বললে তুমি ক্যাপেমটা বসা দিতে পারবা, কারণ তোমাদের আর কোথাও কোনো কিছু নাই। বাজার ঝুঁকি মানে হচ্ছে ক্যাপেম, অনিয়ন্ত্রণ ঝুঁকি পরিমাপ করা হচ্ছে ক্যাপেম, ঠিক আছে, ক্যাপেম। বিনিয়োগকারী ব্যাংক সিকিউরিটি বিক্রয় করে যে আয় অর্জন করে তাকে কি বলা হয়? বিনিয়োগকারী ব্যাংক। অনেক ধরনের ব্যাংক আছে আমাদের দেশে। কিছু আছে হচ্ছে আন্ডাররাইটার আছে না, তারা কি করে? অন্য কোম্পানির শেয়ার ইস্যু করে দেয়, শেয়ার বন্ড ডিবেঞ্চার বা যে কোনো সিকিউরিটি ইস্যু করে দেয় মানুষের কাছে, ইস্যু করার মাধ্যমে একটা পার্সেন্টেজ নেয়। তোমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 যেহেতু মূলধনী কোম্পানির যে মূলধন শিখছো, মানে কি ছিল? ওটা শেয়ার ইস্যু রিলেটেড ছিল না। সো ওই শেয়ার ইস্যুর কারণে অবলেখকের কমিশন দেওয়া লাগতো না, শেয়ার প্রতি 1 টাকা 2 টাকা 0.5 টাকা অথবা 1% 2% এরকম কমিশন দেওয়া লাগতো না। কেন? কারণ তোমাকে শেয়ার ইস্যু করে দিচ্ছে, তোমার এই আইনি কাজটা, অবলেখকের কাজটাও করে দিচ্ছে, জন্য একটা কমিশন দিতে হয়। সো এই সেই অবলেখকের কমিশন। এই কাজটা করে কোন ব্যাংক জানো? বিনিয়োগকারী ব্যাংক। কিছু ইনভেস্টমেন্ট ব্যাংক আছে বাংলাদেশে, বিনিয়োগকারী ব্যাংক। যদিও আলাদা করে ব্যাংক নাই, যেমন লঙ্কা বাংলা সিকিউরিটিস, এরকম কিছু 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 ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, বাট স্পেসিফিক কোনো ব্যাংক নাই যে শুধু ও এই কাজটাই করে না। আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে না, সেই ব্যাংকগুলোই হচ্ছে এই বিনিয়োগের বিনিয়োগকারী ব্যাংক হিসেবে ওরা হচ্ছে কাজ করে, সিকিউরিটি ইস্যু করার কাজটা করে দেয়। ফাইন। এবার আসা ক্যাপেম মডেলের প্রবক্তাকে, এটা আমরা পড়ছি না একটু আগে, উইলিয়াম শার্প ছিল না? হ্যাঁ, উইলিয়াম শার্প। ওকে, এটা রিপিট দরকার নাই। এবার আসা নেক্সট ওয়ান। এবার আসো কিছু ম্যাথ আছে, এই পুরো স্লাইডে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো হচ্ছে আমরা একটু দেখবো। এখানেও একটা ম্যাথ আছে। সো 5টা ম্যাথ আমি এখানে নিয়ে আসছি। 9 নম্বরে দেখো, 100 টাকা বাজার মূল্যের শেয়ারে, আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া আছে, বাট প্রসেসটা তোমাকে আমি একটু আগে বলতেছিলাম যে এটা তুমি ডিরেক্ট করতে যাবা না। হ্যাঁ, একের আনসার তুমি ঝুঁকিবিহীন দিলেও কোনো সমস্যা নাই। তুমি এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, ঝুঁকিমুক্ত সিকিউরিটি বলতে পারো, কোনো সমস্যা নাই, অ্যান্সার দিয়ে দিবে। তোমার এমসিকিউ নিয়ে যা যা সমস্যা তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে সলভ করে দিব, কোনো সমস্যা নাই। শিহাব, ঠিক আছে, তুমি ওটা দিলেও কোনো সমস্যা হবে না, অ্যান্সার মিলবে। তারপরে কে? রিটেনে কোনো কাট অফ মার্কিং নাই, তাই ঝুঁকিবিহীন দিলেও নাম্বার হবে। হ্যাঁ, নাম্বার অবভিয়াসলি দিবে, তোমাকে অবভিয়াসলি নাম্বার দিবে। এটা ঝুঁকিবিহীন, ঝুঁকিমুক্ত বিনিয়োগের হার দিলেও, সরি ঝুঁকিমুক্ত সিকিউরিটিজ দিলে এটা তুমি অবশ্যই নাম্বার পাবা, অবশ্যই নাম্বার পাবা। জিরো কুপন দেবো না, আমি আরেকটু অ্যাডভান্স দিলাম আর কি, আরেকটু অ্যাডভান্স দিলাম। 9 নাম্বার, 100 টাকা বাজার মূল্য শেয়ারে, বাজার মূল্য মানে কি? এটা হচ্ছে এনএসবি অথবা P0 বলি আমরা, P0 মানে প্রাইস অফ টুডে, প্রাইস অফ জিরো মানে প্রাইস অফ টুডে, মানে আজকের বাজার মূল্য। শেয়ারে 12 টাকা করে লভ্যাংশ প্রদান করা হলে শেয়ারের ব্যয় কত টাকা হবে? শেয়ারের ব্যয় কত টাকা হবে? 12 টাকা করে লভ্যাংশ, তাহলে কত হয়? উপরে হবে 12, নিচে হবে, এখানে কোনো গ্রোথ রেট আছে নাই, তাহলে 12 কে তুমি হচ্ছে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করো। আর এটা যেহেতু
শেয়ারের ব্যয় বের করতেছো, মানে কস্ট অফ ইকুইটি বের করতেছো, কিংবা কস্ট অফ ডেট বের করো, কিংবা কস্ট অফ রিটেন আর্নিংস বের করো, কিংবা কস্ট অফ প্রেফারেন্স শেয়ার বের করো, যেটাই বের করো না কেন তোমার সূত্রের লাস্টে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা হচ্ছে তুমি পার্সেন্টেজ বের করতেছো। সো এখানে 100 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। খুব ইন্টারেস্টিং, 100 চলে যায়, বাকি থাকে হচ্ছে 12, এই জন্য অ্যান্সার হবে 12। অবভিয়াসলি এই পার্সেন্টেজটা দিতে হবে, না হয় তোমার মার্কস কাটা যাবে। আর এই 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে তোমাকে এখানে 100 পার্সেন্টেজটা দিতেই হবে। সো এ ছিল। এবার আসো নেক্সট ওয়ান। ঋণের সুদ 10% এবং কর হার 37% হলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় মানে কি কস্ট অফ ডেট বের করতে বলছে। কস্ট অফ ডেট কেমনে বের করে? আই মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, এই সূত্র তোমরা সবাই জানো। তারপর দেখো আই এর মান কত? 10%, তাহলে 1 মাইনাস 37% মানে কি 0.37। তাহলে বলো 10% কে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 100 থেকে 37 গেলে কত হয়? 100 থেকে 37 গেলে আর বাকি থাকে হচ্ছে 63 মানে 63, 0.63। তাহলে 0.63 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 6.3%। এটা কি আসছে? ঋণের সুদ 10%, তারপরে হচ্ছে করের হার, তার কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত? এটা ভুল আসছে মনে হয়। 10% 63 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস, এটা কত? 37% ছিল না? 37%। ঋণ মূলধন ব্যয় কত? কর হার হচ্ছে 37%, 37 মানে হচ্ছে 63, তাহলে 63 মাল্টিপ্লাই বাই 10%, 10/100, 10/100। ওকে, না এটা ভুল আসছে, এটা হলো ভুল আসছে, এটা কত আসছে তাহলে? 6.3%, 6.3%। আচ্ছা, 10% কে 0.63 দিয়ে গুণ করো। হ্যাঁ, 6.3% আসবে, 6.3%। এটা আনসার ভুল আসছে। এবার আসে 11 নম্বর। 120 টাকা মূল্যের অগ্রাধিকার শেয়ার 15% হারে ইস্যু করা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? 120 টাকা মূল্যের অগ্রাধিকার শেয়ার 15% হারে যদি হচ্ছে ইস্যু করা হয়, তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত টাকা? অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্র কি? কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। কস্ট অফ প্রেফারেন্স শেয়ারের সূত্র হচ্ছে উপরে হবে ডিভিডেন্ড, নিচে হচ্ছে P0। ওকে, এবার বলো অগ্রাধিকার শেয়ার 15% হারে ইস্যু করছে। সো 15% কত হয়? 120 এর 15% কত? 120 এর 15% হলো 120 মাল্টিপ্লাইড বাই 15/100, তাই না? 120 ইন্টু 15/100। 0 0 কাটা যায়, 0 0 কাটা যায়। 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে 3, নয় 318। 300 কত হয়? 18। 300 হচ্ছে 18, তাহলে উপরে হবে 18, নিচে হবে হচ্ছে 120। তাহলে মাল্টিপ্লাইড বাই কত হয়? মাল্টিপ্লাইড বাই হচ্ছে 100। তাহলে কত হয় এখানে? 0 একটা কাটা যায়, এখানে থাকে হচ্ছে 2 দিয়ে কাটলে 5, এখানে 2 দিয়ে কাটলে হয় 6, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 6। আচ্ছা, ফাইন। এখানে হচ্ছে তোমার এটা যদি 15 ধরি তাহলে হচ্ছে 15 ধরলে হচ্ছে ওকে ফাইন। এই 120টা হচ্ছে এখানে 120টা হচ্ছে তোমার বাজার মূল্য, এই 120টা হচ্ছে বাজার মূল্য P0। কিন্তু এই যে 15% ধরতে বলছে, এই 15%টা কি? 15%টা হলো তোমার ফেস ভ্যালুর উপরে 15% ধরতে হবে। সেটা ফেস ভ্যালু কত হয়? এটা ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, এটা তোমাকে ধরে নিতে হবে। এটা তোমার কোয়েশ্চেন নাই, বাট এটা তোমাকে ধরে নিতে হবে। ফেস ভ্যালু হচ্ছে, আমার মেসেঞ্জার নক দিবা তাইলেই হবে, মেসেঞ্জার নক দিবা, আমার আইডিতে নক দিবা তাইলেই হবে। সো দেখো এখানে একটু কাহিনী তোমাকে দিছে, ভেরি ইন্টারেস্টিং ওয়েতে একটু কাহিনী তোমাকে দিছে। এখানে দেখো, এখানে বলতেছে আমরা সূত্র জানি উপরে ডিভিডেন্ড, নিচে হচ্ছে প্রাইস। এই প্রাইস দেওয়া আছে 120, কিন্তু 15% হারে হচ্ছে এটা ডিভিডেন্ড। এই 15% হচ্ছে ডিভিডেন্ড। কত এর 15%? 100 এর 15%। ফেস ভ্যালু হচ্ছে 100, বাজার মূল্য 120, মানে এখানে 100টা তোমাকে ধরে নিতে হবে ফেস ভ্যালু। এখানে 10 ধরতে পারবা না, এখানে 1000 তুমি ধরতে পারবা না। সো 15% কত হয়? 100 এর 15% হলো 15 টাকা, মাল্টিপ্লাইড বাই 100, যেহেতু পার্সেন্টেজ করতেছে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কাটাকাটি করে 0 0 কাটা যায়। 2 দিয়ে কাটলে এটা হয় 5, 2 দিয়ে কাটলে এটা হয় 6, এটাকে 3 দিয়ে কাটলে হয় 2, এটাকে 3 দিয়ে কাটলে হয় হচ্ছে 5।
তারপরে 5 5 25, নিচে হচ্ছে 2। তাহলে 25 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় জানো? 12.5%। 12.5%, ইয়েস, এটা হচ্ছে 12.5%। অনেকে এটা ভুল করবে, এখানে 120 বসায় দিতে পারে, আমি যেভাবে প্রথমে করার ট্রাই করতেছিলাম, বাট সেটা হবে না, সো 11 নাম্বার অ্যান্সার হবে হচ্ছে 12.5%। এবার আসো 12% সুদে 4 লক্ষ টাকার ঋণপত্রের ব্যয় কত হবে যদি কর হার 30% হয়? যদি কর হার 30% হয়, তাহলে 12% কত হয়? 12% সূত্র আমরা কি জানি? আই মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এই তো আমরা ফর্মুলা জানি, আই এর মান হচ্ছে 12%। এখন 12 কে তুমি মাল্টিপ্লাই করবা কত দিয়ে? 1 মাইনাস 0.3। 0.3 মানে কত? 0.3 মানে হচ্ছে 7। তার মানে 12% মাল্টিপ্লাইড বাই 0.7 মানে কি? 100 থেকে 30 গেলে কত হয়? 70 হয়। মানে 70% মানে কি? 0.7। সো 7 12 84 মানে 8.4%। এগুলো তোমাকে মুখে মুখে করতে পারতে হবে, নাহলে তোমার অনেক বেশি সময় চলে যাবে। সো অ্যান্সার হবে 8.4%। সো 12 নম্বরে আমাদের ডান। সবাই কি ম্যাথ এটা বুঝছো? ম্যাথ এটা যদি বুঝতে পারো, নেক্সট আমরা ম্যাথে চলে যাই। 13 নম্বরে আমরা সূত্রের মধ্যে চলে যাই। একটি প্রতিষ্ঠান অপরিহারযোগ্য ঝুঁকি, অপরিহারযোগ্য মানে কি? যেটা কন্ট্রোল করা যাবে না, যেটা পরিহার করা যাবে না, যেটাকে বলা হয় বেটা, যেটাকে কি বলা হয়? বেটা বলা হয়। তারপর ঝুঁকিবিহীন আয়, ঝুঁকিবিহীন মানে রিস্ক ফ্রি রেট। তার মানে এই মান দিয়ে তুমি কি বুঝতে পারতেছো? এই মান দিয়ে বুঝতে পারতেছো এখানে ক্যাপিএম এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, সিএপিএম এর কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো 0.5 বেটার মান। ঝুঁকিবিহীন মানে এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, আরএফ। এবার আসো বাজার আয়, বাজার আয় মানে কি? আরএম। সো দেখো আরএফ দেওয়া আছে, আরএম দেওয়া আছে, বিটা দেওয়া আছে। তাহলে কি তুমি প্রয়োজনীয় আয়ের হার বের করতে পারবা না? কেমনে? ক্যাপিএম এর ফর্মুলা ইউজ করো, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ মাল্টিপ্লাইড বাই বিটা। এবার আসো আরএফ কত? 10%। তারপরে প্লাস আরএম কত? আরএম হচ্ছে 15। এবার 15 থেকে আরএফ 10 মাইনাস করো। এবার মাল্টিপ্লাই করবা কত দিয়ে জানো? 0.5 দিয়ে। তোমার ম্যাথ গুলো এমন ভাবে দিবে যেন তুমি মুখে মুখে তাড়াতাড়ি করে ফেলতে পারো। 0.5 দেওয়া মানে কি? এটাকে অর্ধেক করে ফেলা, তাই তো? দেখো 10 প্লাস 15 থেকে 10 মাইনাস করো, 5 থাকে। 5 কে তুমি 0.5 করো মানে অর্ধেক করে ফেলো, তাইলে হয় কত? আড়াই। এবার 10-এর সাথে আড়াই যোগ করো, 12.5। এখানে কি কঠিন কিছু? দেখো ম্যাথ দেখে আবার ঘাবড়ে যাওয়ার, ভয় পাওয়ার কিছু নাই। এমন কিছু ম্যাথ দিবে যেগুলো হচ্ছে 9-10 এর বাচ্চারাও পারবে, তার মানে তোমরা অবশ্যই পারবা। সো এই ছিল আমাদের অ্যান্সার। 1 কোটি টাকা লোনের জন্য 10 লাখ। ওকে, একটু পানি দিয়ে তো ভাইয়া। ওকে, সো এই ছিল আমাদের অবস্থা। ক্লাস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চলতে থাকবে, ঠিক আছে? তোমার যদি মন চায় যে ওই ক্লাসে চলে যাবে, তুমি তখন চলে যাবে। এত ওই সময় আসুক, এখনো মাত্র 40 মিনিট, এখন 1 ঘন্টা সময় আছে, 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। এত অধৈর্য হচ্ছে কেন? হ্যাঁ, এখনো সময় আছে। তোমার যদি মন চায় যে ওই ক্লাসে যাবে, তুমি ওই ক্লাসে চলে যাও, এখনই চলে যাও। ক্লাস মাত্র শুরু হইতে পারলো না, এখন তুমি এই তাড়াহুড়ো করতে আসো মানে কি? ওখানে গেলেও শিখবে, এখানে গেলেও শিখতেছো, কোথাও না কোথাও শিখতেছো তো, নাকি এমনি টাইম ওয়েস্ট করতেছো? কাহিনী কি? এবার আসো নেক্সট ওয়ান। 12 নম্বরের পার্সেন্টেজ আরেকবার বলেন। 12 নম্বরের পার্সেন্টেজ কি ছিল? 12% ইন্টু 1 মাইনাস 0.3। ওকে, আমি দেখাচ্ছি। 12% ইন্টু 1 মাইনাস কর হার 30% না? সো 30% মানে 0.3, এটা তোমাকে জানতে হবে। এটা কেমন আসলে এটা বোঝানোর এখন সময় না। সো 12% কে মাল্টিপ্লাই করবা কত দিয়ে? বলো। 1 থেকে 0.3 গেলে কত হয়? এটা তো জানার কথা। 1 থেকে 0.3 গেলে হচ্ছে 0.7 হয়। কত হয়? 0.7 হয়। 0.7 হয়, তাই তো? এবার আসো, এটা এটা এক ধরতে তোমার কষ্ট হলে এটাকে তুমি 100 ধরবা, এটাকে তুমি 30 ধরে নেবা। তাহলে 100 থেকে 30 যাওয়া মানে 70% আর কি। সো পার্সেন্টকে কিভাবে লিখে? 0.7 দিয়ে লিখে, এই জন্য আমি 0.7 লিখলাম। এবার আসলে তুমি এটা তুলবা, কেমনে তুলবা? এখানে 12 আছে মনে করো, মাল্টিপ্লাইড বাই এটা তুমি তুমি এটা মুখে মুখে করতে পারবা। 7 12 84, এই জন্য 8.4 হবে অ্যান্সার। আমি জানি 8.4 হবে অ্যান্সার, জানি 7 12 84 এই জন্য। বাট এটা আলটিমেটলি আসতো কেমনে? উপরে হবে 7, নিচে হবে 10। উপরে হবে 7, নিচে হবে 10। কেমনে হয়েছে জানো? হয়েছে হচ্ছে দশমিক আমি তুলে ফেলছি, উপরে 7টা দিছি, দশমিকের জন্য একটা 1, 7-এর জন্য একটা 0 দিছি, এর জন্য 7/10 হয়েছে। 2 দিয়ে কাটো এখানে 5, 2 দিয়ে কাটো এখানে 6, তাহলে কত হয়? 6 7 42, 42 কে তুমি এবার 5 দিয়ে ভাগ করো, এটা তো পারার কথা। সো 5 8 40, দেন 8.4 হবে। এখানে কাটাকাটি করলে 8.4 হবে। এই ভাগটা তুমি পারার কথা। আমি এত কিচ্ছু এই জন্য করতে যাই না, আমি ডিরেক্ট 7 12 84 মাইরা দিছি, 8.4 আমি জানি। এই হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, এটা তুমি পারছো। এখন তাহলে 13 নম্বর আমরা বুঝে গেছি।
তারল্যকে গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে তারল্যকে গুরুত্ব দেওয়া হয়? আমাদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের কয়টা পদ্ধতি আছে? আমরা জানি 4টা পদ্ধতি, আরো কয়েকটা আছে বাট এগুলো তোমার দরকার নাই। একটা হচ্ছে গড় মুনাফার হার ARR, আরেকটা হচ্ছে পেব্যাক পিরিয়ড PBP, আরেকটা হচ্ছে নিট বর্তমান মূল্য NPV, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার IRR। এই 4টা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পদ্ধতি ব্যবহৃত হয়। তার মধ্যে এই পেব্যাক পিরিয়ড, এগুলো কোশ্চেন কয় নাম্বার চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 8 থেকে আসছে। সো তুমি কোশ্চেন দেখার সাথে সাথে যদি তুমি ক্যাচ করে ফেলতে পারো এটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা আসছে, তাহলে তোমার অ্যান্সার করাটা স্মুথ হবে। তুমি যদি ধরতেই না পারো এটা কোথাকার কোশ্চেন, তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা। তো যারা এতদিন পড়াশোনা করছে, ভালো মতো করছে, ডেফিনেটলি তারা এটা পারবে। আই বিলিভ সবাই পারবে, কারণ সবাই পড়াশোনা করছো তোমরা, আমার বিশ্বাস। সো পেব্যাক সময় তারল্যকে গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয়? কারণ পেব্যাক মানে কি, কত তাড়াতাড়ি এই ইনভেস্টকৃত টাকা, বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে কত সময়ের মধ্যে, সেটাই হচ্ছে আমার পিবিপি। যত পিবিপি কম হবে তত আমার জন্য এটা বেস্ট হিসেবে, অপরচুনিটি হিসেবে আমি ধরে নেই। চাঁদি দেওয়া যাবে নাকি? লাল চা দেওয়া যাবে? আচ্ছা, ওকে। সো এই জন্য এটাকে আমরা গুরুত্ব দেই, এই জন্য আমাকে এটাকে প্রায়োরিটি দেই। এক মিনিট। ওকে, এবার আসলে নেক্সট ওয়ান। তার মানে আমি কত তাড়াতাড়ি আমার টাকাটা ফেরত আসতেছে, আমার টাকা দরকার, ক্যাশ টাকা দরকার। এই যে ক্যাশের উপর যে প্রায়োরিটি, সেটাকে বলা হয় তারল্য। তুমি তারল্যকে গুরুত্ব দিচ্ছ এই পেব্যাক পিরিয়ডে, বাকিগুলোতে এরকম কোনো জোরাজুরি নাই। এবার আসো 15 নাম্বার। নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও নগদ বহিঃপ্রবাহের পার্থক্য নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? এটা হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। কেমনে আমি একটু তোমাকে বলি, সূত্রটা তোমরা সবাই জানো ডেফিনেটলি। সূত্র কি? এনপিভি সূত্র এরকম না, এনপিভি ইকুয়ালস টু সামেশন সিএফটি ডিভাইডেড বাই 1 প্লাস KD বা I, যে কোনো একটা হইতে পারে, টু দি পাওয়ার n মাইনাস ক্যাশ আউটফ্লো CF0, ক্যাশ আউটফ্লো। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার এই যে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো, এগুলো হচ্ছে এই আন্তঃপ্রবাহ, ক্যাশ ইনফ্লো। মানে তুমি কত টাকা করে পাবা প্রতি বছর, সেই ইনফ্লো গুলাকে তুমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতেছো। এটাকে বলা হয়, এই শুধু এতটুকুকে বলা হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো বাদ দিয়ে দিবা, তখনই সেটার নাম হয় নেট প্রেজেন্ট ভ্যালু। সো তোমাকে সবসময় এনপিভি বের করতে হবে, নট নেসেসারি তোমাকে টিপিভিও বের করতে বলতে পারে, টোটাল প্রেজেন্ট ভ্যালুও বের করতে বলতে পারে। সো এজন্য ক্লিয়ার কাট আইডিয়া তোমার থাকতে হবে। ইনফ্যাক্ট তোমাকে এই কোশ্চেনটা এখানে করছে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য, এই হচ্ছে সে আন্তঃপ্রবাহগুলোর এই বর্তমান মূল্য, এই বর্তমান মূল্য। এটা থেকে যখন তুমি হচ্ছে বহিঃপ্রবাহ বাদ দিয়ে দাও, তখন যে পদ্ধতি সেটাই হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, অথবা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। 16 নম্বর, প্রকল্প মূল্যায়ন সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? সবচাইতে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে নিট বর্তমান মূল্য। এটা নিয়ে তুমি অনার্সেও যখন যাবা, বিবিএতেও যখন যাবা, এটা তোমাকে অনেক বেশি সময় দিতে হবে, এটাতে অনেক বেশি তোমাকে পড়তে হবে। এটা নিয়ে আরো অনেক ইনডেপথ পড়াশোনা আছে, ডিটেলস পড়াশোনা আছে। ইনফ্যাক্ট তুমি যখন সামনে জবেও যাবা, যে কোনো জবে যাবা, তখনও তোমাকে এই কোশ্চেনটা করবে যে সর্বাপেক্ষা সর্বোত্তম পদ্ধতি কোনটা? নেট প্রেজেন্ট ভ্যালু। কেন? কোন কোন প্রবলেম এখানে আছে এত সর্বাপেক্ষা হওয়া সত্ত্বেও? এসব কিছু জিনিসপত্র আছে, এগুলো আরেকটু অ্যাডভান্স পড়াশোনা। বাট আপাতত তুমি জানো নিট বর্তমান মূল্য পদ্ধতি, কারণ এখানে তোমার যতগুলো নগদ প্রবাহ আসতেছে প্রত্যেক বছর, সবগুলাকেই প্রায়োরিটি দেওয়া হয়। এছাড়া আরো কিছু কারণ আছে কেন এটা গুরুত্বপূর্ণ। এখানে অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেওয়া হয়, এখানে ঝুঁকিকে বিবেচনা করা হয়। অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেওয়া হয়, ঝুঁকিকে বিবেচনা করা হয়, এখানে মুদ্রাস্ফীতিকে বিবেচনা করা হয়। তার মানে এইসব বৈশিষ্ট্যের কারণে এই এনপিভি সর্বাপেক্ষা মানে সর্বাধিক গুরুত্ব আছে। এছাড়া এনপিভি একটা ইউনিক মান দেয়, এনপিভি একাধিক হইতে পারে না, একটা পার্সেন্টেজের জন্য একটা এনপিভি হয়। বাট আইআরআর ডিফারেন্ট হইতে পারে, এই জন্য আইআরআর থেকেও এনপিভি সর্বাধিক গুরুত্ব। দ্যাটস ইট। 16 নম্বর গেল। 17 নম্বর। 17 নম্বর হচ্ছে পুনঃক্রয় চুক্তি, মানে যেটাকে বলা হয় হচ্ছে এই পুনঃক্রয় চুক্তি, মানে এটা কি জানি বলা হয়, একটা সুন্দর একটা নাম আছে এটার, কি এগ্রিমেন্ট, রিপারচেস এগ্রিমেন্ট, রিপো বলা হয় এটাকে। এই যে ওহো, এটাই অ্যান্সার চাইছে তোমাকে, রিপো রেট, রিপারচেস এগ্রিমেন্ট। পুনঃক্রয় চুক্তির ক্ষেত্রে নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য, সেটাকে বলা হয় রিপো রেট। যেমন যেমন তোমার তোমার কাছে কিছু সিকিউরিটিস আছে,
তোমার কাছে কিছু সিকিউরিটিস মাত্র জানো, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, হোয়াটএভার, যে কোনো সিকিউরিটিস হতে পারে। তোমার কাছে সেই সিকিউরিটিস গুলো আছে, বাট তোমার কাছে ক্যাশ টাকা নাই, ইনস্ট্যান্ট তোমার ক্যাশ টাকা দরকার। তাহলে তুমি কি করবা, ওই সিকিউরিটিস গুলো তুমি সেল করে দিবা। তোমার টাকা দরকার শুধু আজকে রাতের জন্য বা আজকের দিনের জন্য, মানে অল্প সময়ের জন্য তোমার টাকা দরকার। এর জন্য তুমি কি করবা, ওই সিকিউরিটিস গুলো কাউকে বিক্রি করে দিবা, কাউকে বিক্রি করে দিবা। এই সিকিউরিটিস গুলোর মূল্য হচ্ছে 1 লাখ, মূল্য হচ্ছে 1 লাখ, 1 লাখ। এখন 1 লাখ টাকা দিয়ে তুমি সেই সিকিউরিটিস গুলো কাউকে তুমি বিক্রি করে দিচ্ছ, ধরো ব্যাংকে বিক্রি করছো। কাকে? ব্যাংকে বিক্রি করছো। ব্যাংক তোমাকে 1 লাখ টাকা দিল, কিন্তু ব্যাংকে থেকে আগামীকালকে যখন তুমি সেই সিকিউরিটিস গুলো কিনতে যাবা, ব্যাংকে দিতে হবে কত জানো? 1,20,000 টাকা। এটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, আমি জাস্ট বললাম আর কি, 1,20,000, এটা কম বেশি হইতে পারে। সে 1 লাখ টাকা যে সিকিউরিটি বিক্রি করে তুমি টাকা পাইছিলা, সে সেম সিকিউরিটি যখন তুমি আবার কিনতে যাচ্ছ, তোমার দেওয়া লাগতেছে 1,20,000 টাকা। এই যে ডিফারেন্স, এটাকে বলা হয় রেপো রেট। এটাকে যখন তুমি পার্সেন্টেজে কনভার্ট করবা, যেমন 1,20,000 থেকে 1 লাখ মাইনাস করলে কত হয়? 20,000। এই 20,000কে যখন 1 লাখ দিয়ে ভাগ করবা, তখন সেটা হবে 20%। তার মানে এখানে রেপো রেট হচ্ছে 20%। বুঝছো? পড়াশোনা অনেক, ধরতে গেলে পড়াশোনা অনেক, বাট মানে ভয় পাওয়ার দরকার নাই, টেনশন নেওয়ার দরকার নাই। এই পড়াশোনা এত কিছু আসবে না, তোমার আসবে শুধু এতটুক। ঠিক আছে, এই ছিল তোমার রিপোর্ট। এবার আসো 18 নম্বর। কোন বাজারে দীর্ঘমেয়াদে দেউলিয়ত্বের ঝুঁকি, কোন বাজারে দীর্ঘমেয়াদে দেউলিয়ত্বের ঝুঁকি বেশি? মূলধন বাজারে। কেন জানো? কারণ এটা তো লং টার্ম, এটা তো এখানে থাকে সবগুলা মানে ভাগা ভাগা প্লেয়াররা, বড় বড় মানে প্লেয়াররা এখানে থাকে। মানে যারা বেশি টাকা ইনভেস্টমেন্ট করে তারা এখানে থাকে, যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করে তারা এখানে থাকে। এটাই তো মূলধন বাজার। ক্যাপিটাল মার্কেট তো এটাকে বলা হয়, পুঁজি বাজার তো এটাকেই বলা হয়। যেটার নিয়ন্ত্রক হচ্ছে বিসেক, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে এই মূলধন বাজারের নিয়ন্ত্রক। এখানের প্লেয়াররা হচ্ছে অনেক বেশি বড় বড়, হিউজ অ্যামাউন্টের এখানে ইনভেস্টমেন্ট থাকে। সো এখানে দেউলিয়ত্বের ঝুঁকিটাও দীর্ঘমেয়াদে। ঠিক আছে, কেউ একবার এখানে ফল করলে সে উঠে আসার সম্ভাবনা খুবই কম। আর মানি মার্কেটে দেউলিয়ত্বের ঝুঁকিটা কম, স্বল্প মেয়াদে। ঠিক আছে, সো একটা দিয়ে আমরা আরো একটা জেনে গেলাম। এবার আসো 19 নাম্বার। ঋণ ও ইকুইটির মিশ্রণ কোনটি? হাইব্রিড সিকিউরিটি বলা হয় কোনটাকে? অগ্রাধিকার শেয়ারকে। এখানে কিছু ঋণের বৈশিষ্ট্য আছে, এখানে কিছু শেয়ারের সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে। এজন্য অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড সিকিউরিটি। হাইব্রিডের বাংলা হচ্ছে সংকর। সংকর দন্ত স দিয়েও দিতে পারে, এটা তালব্য স দিয়ে দেয়, এটা ভুল দিচ্ছে। সংকর, সংকর জাতীয় সিকিউরিটি বলা হয় কোনটাকে? বলা হয় অগ্রাধিকার শেয়ারকে। এটার অপর নাম হাইব্রিড সিকিউরিটি, অগ্রাধিকার শেয়ার। 20 নাম্বার। কোন বাজারে কোম্পানির শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেয়? এটাকে বলা হয় আইপিও। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। অফারিং, আইপিও, প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার। দুইটা শেয়ার মার্কেট আছে বাংলাদেশে। দুইটা দুইটা মার্কেটে শেয়ার কেনা বেচা হয়। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে হচ্ছে যখন তুমি একটা নতুন কোম্পানি, তুমি যখন প্রথমবারের মতো শেয়ার ইস্যু করতে যাবা, শেয়ার বিক্রি করতে যাবা, তখন সেই বাজারের নাম হবে প্রাথমিক বাজার কিংবা আইপিও, বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক আছে, আর ওভারনাইট রিপো, রাইট, ওভারনাইট রিপো। এবার আসো নেক্সট ওয়ান। শুনো, আমার হচ্ছে একটা একটা এই একটা হচ্ছে সাজেশন ক্লাস দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, ওটা আমি তোমাদেরকে আবার দিয়ে দিব। এটা হচ্ছে গত বছর 24 ব্যাচের জন্য আমি নিছিলাম, ফাইন্যান্সের জন্য আমরা নিছিলাম আর কি, তাদেরকে সাজেশন দেওয়ার জন্য। সো সেম এমসিকিউ সাজেশনটা আমি হচ্ছে আবার আপলোড করে দিব, যেটা আমাদের ইউটিউবে আছে। আমাদের যে ইউটিউব এসিবির যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে ওটা দেওয়া আছে, ওটা আমি আপলোড করে দিব। তাহলে তোমাদের জন্য এই ফাইন্যান্সের এমসিকিউ রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলো তোমাদের সলভ হয়ে যাবে, টেনশন করার কোনো দরকার নাই। এবার আসো নেক্সট, ওভারনাইট রিপো, রাইট, জান্নাতুল নাহার শামীম, ভেরি গুড। সো এই ছিল আমাদের আইপিও, প্রাথমিক বাজার। আর একটা সেকেন্ডারি মার্কেট কি? যখন নিজেদের মধ্যে বিনিয়োগকারী নিজেদের মধ্যে যখন যে বাজারে শেয়ার কেনা বেচা হয়, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজার। এবার আসে 21 নাম্বার। বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনা বেচা করলে সেটার নাম হচ্ছে মাধ্যমিক বাজার। এবার আসো 22 নাম্বার। তালিকা তালিকাচ্যুত মানে যারা হচ্ছে তালিকাভুক্ত না। একটা মার্কেট আছে যেখানে হচ্ছে কাইন্ড অফ চোরাচালান মার্কেট আছে না? চোরাচালান মার্কেট, গুলিস্তান আছে না এরকম? নিউ মার্কেট আছে না? এরকম কিছু চোরাচালান মার্কেট আছে যেখানে হচ্ছে যারা তালিকাভুক্ত কোম্পানি না, তারাও শেয়ার কেনা বেচা করে। কোথায় সেটা? ওভার দ্য কাউন্টার মার্কেট, একটা ওটিসি মার্কেট বলা হয়। ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। ওই ওভার দ্য কাউন্টার মার্কেটে হচ্ছে ওইগুলো কেনা বেচা হয়, যেগুলো হচ্ছে তালিকাচ্যুত কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় হয়। এবার শেয়ার ক্রয় বিক্রয়ের সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটা?
কল ওভার বা ডাক পদ্ধতি, এটা জাস্ট নাম মনে রাখবে, এটা দরকার নাই। কল ওভার বা ডাক পদ্ধতি। শেয়ার ক্যানভাসের অনেকগুলো পদ্ধতি আছে আসলে। এই আসো 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 আসো, কে নিবা, কে কত টাকা নিয়ে বলে, এটা 10 টাকা, ও বলো আমি 12 টাকা দিব, ও বলো ভাই আমি 15 টাকা দিব, ও বলো আমি 17 টাকা দিব, মানে এভাবে আর কি ডাক হয়। ডাক মানে কি জানো, ওই যে এই এটা একটা সুন্দর নাম আছে, মাছের এরকম ডাক পড়ে না একটা বাজার, এই যখন আরে এটা একটা সুন্দর নাম আছে। ধর একটা বাজার এরকম কিনবে, গরুর মার্কেট আছে, গরুর বাজার আছে না, এই যে লিজ নেয় আর কি কাইন্ড অফ, যখন এই কোরবানির সময় গরুর বাজার হয়, ও গরুর বাজারটা হচ্ছে কেউ ডাক নেয় বলে না, এটা একটা সুন্দর নাম আছে, নামটা আমি ভুলে গেছি। সো কাইন্ড অফ এরকম আর কি। একটা শেয়ার 10 টাকা বললো, কেউ বলতেছে আমি 11 টাকা দিব, কেউ বলতেছে 12 টাকা দিব, আর কেউ বলতেছে 14 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, 14 টাকার উপরে আর কেউ উঠে নাই, তার মানে এটার দাম হয়ে গেল 14 টাকা। এইটাই ব্রোকার ও জবারদের সাহায্যে লেনদেন করা হয় কোন পদ্ধতি? এটা দরকার নেই, এটা নট ইম্পর্টেন্ট, এটা অত ইম্পর্টেন্ট না। জবার আছে কতগুলো জবার, ব্রোকার এবং জবার বলা হয়, এটাকে বলা হয় জবিং পদ্ধতি। ডাচ বাংলা ব্যাংক তাদের জরুরি আর্থিক প্রয়োজনে 5 লক্ষ টাকার কিছু ট্রেজারি বিল 4,50,000 টাকায় বিক্রয় করে। হ্যাঁ, 10 দিন পর আবার 5 লক্ষ টাকা দিয়ে ক্রয়ের শর্তে এটা বিক্রি করে। আমি একটু আগেই তোমাকে বলতেছিলাম যে তুমি একবার সেল করছো, সেটা যখন আবার কিনে নিবা, এই শর্তে তুমি সেল করতেছো, এমনি না। তোমার কাছে 100টা সিকিউরিটিজ আছে, এই সিকিউরিটিজ তোমার এখন টাকা দরকার থেকে তুমি বিক্রি করলা, যার কাছে বিক্রি করছো ওকে বললো ভাই আমি 2 দিন পর আবার তোমার থেকে কিনে নিবো, তুমি আমাকে প্লিজ নাও, এগুলো নাও, আমার টাকা দাও। এই হচ্ছে পুনঃক্রয় চুক্তি, রিপারচেস এগ্রিমেন্ট বলা হয়, রিপু বলা হয়। সো এই সেই পুনঃক্রয় চুক্তি, বাংলা নাম হচ্ছে পুনঃক্রয় চুক্তি, মানে তুমি আবার কিনে নিবা, এই শর্ত দিয়ে তুমি এটা সেল করতেছো। ফাইন, এই ছিল 25 নাম্বার। এবার আসো 26 নাম্বার। চিরস্থায়ী বৃত্তি মানে কি? বৃত্তি কয় প্রকার? বৃত্তি হচ্ছে তোমার সাধারণ বৃত্তি, অসাধারণ বৃত্তি মানে অগ্রিম বৃত্তি, যেটা সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি, একটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তি মানে কি? চিরস্থায়ী বৃত্তি মানে হচ্ছে তোমাকে আনলিমিটেড টাইমের জন্য, অনির্দিষ্ট টাইমের জন্য টাকা প্রাপ্য হবে কিংবা প্রদেয় হবে, যেটা কোনো ফিক্সড কোনো ম্যাচিউরিটি থাকবে না, কোনো এর মান এখানে থাকবে না, এটাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। সো যে বৃত্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ বা বছরের সংখ্যা নির্দিষ্ট থাকে না, তাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। এখানে এম এর মানও থাকে না, এখানে এন এর মানও থাকে না, এগুলা নট অ্যাপ্লিকেবল। বাট এখানে আই এর মান থাকে, অথবা কস্ট অফ ক্যারি এই মানটা দেওয়া থাকে। এবার আসো নামিক সুদের হার কি? নামিক সুদের হার কি? নর্মালি তুমি ধরো ব্যাংকের কাছ থেকে লোন নিবা 1 লাখ টাকা, তোমাকে বললো যে আমাকে 10% হারে ইন্টারেস্ট দিতে হবে। এই যে 10% হারে তোমাকে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটার নামই হলো নমিনাল ইন্টারেস্ট রেট বা নামিক সুদের হার। ইংলিশটা তোমার একটু মনে রাখতে হবে এজ এ ফাইন্যান্স স্টুডেন্ট। নমিনাল নামিক সুদের হার। ঋণদাতা ঋণ গ্রহীতাকে বার্ষিক যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় নামিক সুদের হার। বার্ষিকটা ইম্পর্টেন্ট। বার্ষিক যে সুদের হারে তোমাকে লোন দিবে, ধরো তুমি 1 কোটি টাকা লোন নিচ্ছ, তোমাকে বলতেছে 1 বছরে তুমি 10% করে আমাকে ইন্টারেস্ট দিবা, এটার নামই হচ্ছে নামিক সুদের হার। 28 নাম্বার, দ্রব্য সেবামূলক ঊর্ধ্বগতিকে যেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়, আর নিম্নমুখী হলে সেটাকে বলা হয় ডিফ্লেশন। ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন। যখন জিনিসপত্রের দাম কমে যায়, যেমন আমাদের উত্তরবঙ্গে যে কৃষকরা আছে, তারা যে চাষগুলা করে, যেমন হচ্ছে তোমার তারা 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 মূলার চাষ করে, আলুর চাষ করে, পেঁয়াজের চাষ করে, ধানের চাষ করতে পারে। সে এই যে চাষগুলো করে, যখন ভরা মৌসুম চলে, ভরা যৌবন চলে, যখন এগুলার ফলে এই মৌসুমী ফলগুলার, তখন কি হয়, ওদের দাম কমে যায়। তোমরা টিভিতে নিউজ পেপারে দেখো না যে মূলা কেটে কেটে ফেলাই দিচ্ছে ওরা, মানে ওরা তুলতেছে না, তোলার যে খরচ সেই টাকা পর্যন্ত ওদের উঠে না। আলু ওখানে মাঠে মানে নষ্ট করে ফেলতেছে, কেন? কারণ ওরা ওই আলু তোলার যে খরচ সেই টাকাটা পর্যন্ত ওদের উঠে আসতেছে না, এই জন্য ওরা তুলে না। এটাকে বলা হয় ডিফ্লেশন। যদি এটা সারা বাংলাদেশে এরকম যদি হয়, প্রত্যেকটা জিনিসের দাম কমে গেছে, তখন সেটার নাম হবে ডিফ্লেশন। কিন্তু বর্তমান আমাদের দেশে তো সেরকম কখনো ডিফ্লেশন আসলে আমরা দেখি না এখন পর্যন্ত, হয়েছে বলেও আমার জানা নাই আর কি। আমাদের দেশে শুধু ইনফ্লেশন আর ইনফ্লেশন, একটা জিনিসের দাম বাড়লে সেটা আর কমার কোনো নামগন্ধ নাই। সো যখন এই দ্রব্য বা সেবার ঊর্ধ্বগতি হবে, তখন সেটা মুদ্রাস্ফীতি। সেবা মানে কি? ধরো তুমি ডাক্তারের কাছে গেছো, আগে তোমার 100 টাকা ভিজিট নিত, 200 টাকা ভিজিট নিত, এখন 1000 টাকা, 500 টাকার নিচে কোনো ভিজিটই নাই। এটা হচ্ছে সেবার ঊর্ধ্বমুখী, ঠিক আছে? টিচার
তোমার এসিপি তে তোমরা এই বছর শিখতেছো, মনে করো এই বছর ক্লাস করছো 2100 টাকা দিয়ে, সামনের বছর দেখবে এটা হয়ে গেছে 2500 টাকা, 3000 টাকা এরকম। দ্যাট মিনস 2600 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়েছে, 2650 টাকা, তাই না? 2600 টাকা, সামনের বছর দেখবে এটা 3000 হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সেবার এটা ঊর্ধ্বমুখী। এবার আসো 29 নাম্বার। বর্তমান মূল্য নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? বাট্টাকরণ পদ্ধতি। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি অথবা ডিসকাউন্টিং মেথড। 30 নাম্বার। সুদের হারের সাথে সুদের হার ও সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক কেমন? যেমন দেখো, তোমার ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে উপরে এফ বি, নিচে হবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, আই হোল টু দি পাওয়ার এন। তাহলে দেখো, এই ইন্টারেস্ট রেট যত বাড়বে এই নিচের পুরো মানটা বেড়ে যাবে, এন এর মান যত বাড়বে এই নিচের পুরো মানটা বেড়ে যাবে। আর নিচের মান বাড়া মানে এই উপরের মানটা কমে যাওয়া, উপরের মানটা কমে যাওয়া, আর উপরের মান কমে যাওয়া মানে এই প্রেজেন্ট ভ্যালু কমে যাওয়া। ক্লিয়ার সবার? ধরো উপরে 100, নিচে হলো 10, তাহলে অ্যান্সার হবে 10 না? ধরো উপরে 100 ঠিকই আছে, বাট নিচে 20 হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 5। দেখো কমে গেছে, দেখো কমে গেছে কেন? এই নিচেটা বেড়ে গেছে এই জন্য, নিচেটা বেড়ে গেছে এই জন্য। আর নিচেটা বাড়ে কখন? যদি আই এর মান বাড়ে, এন এর মান বাড়ে, তখনই এই নিচের পুরো ভ্যালুটা কমে যাবে। এটা কমে যাওয়া মানে আলটিমেটলি প্রেজেন্ট ভ্যালু কমে যাওয়া। সো এখানে সম্পর্ক কেমন? ঋণাত্মক সম্পর্ক। অপোজিটটাও হিসাব করো, সুদের হার ও সময়ের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক আবার ধনাত্মক, পজিটিভ। কেন সেটাও একটু তোমাকে আমি বলে দিই। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে দেখো, আই এর মান বাড়া মানে, এন এর মান বাড়া মানে এই পুরোটা বেড়ে যাবে, আর এই পুরোটা বাড়া মানে আলটিমেটলি এই পুরোটা বেড়ে যাবে, আর পুরোটা বাড়া মানেই তো এটা বেড়ে যাওয়া। তো পজিটিভ ফেজ। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করে দেন আবার শুরু করবো। এটা আমরা পেরে গেছি। এবার তোমরা এই স্লাইডটা একটু দেখতে থাকো। হ্যাঁ, ট্রু ট্রু। আমাদের আজান শেষ হয়েছে। হ্যাঁ, ফুলকপির দাম এই বছর হয় না মনে হয় কোনো, এটা গত গত বছর, এর প্রত্যেক বছরে হয়, শুধু এবছর না। শেষের দিকে গিয়ে প্রত্যেকটা এরকম শীতকালীন সবজির দাম দেখবে উত্তরবঙ্গের দিকে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, এই এলাকাগুলোতে দেখবে একদম, মানে এটা প্রত্যেক বছরের কাহিনী, শুধু এই বছর বলে কথা না, প্রত্যেক বছর এমন এই কাহিনী হয়। ওরা পরে আর তুলেই না সবজি, এই ক্ষেত থেকে আর তুলেই না, ওখানে এরা মানে কেটে 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 ওখানে মিশাই দেয়, মানে মাটির সাথে মিশাই দেয়, আর তুলে না, বিক্রিও করে না এগুলা। ঠিক আছে, ওকে ফাইন। নিলাম ডাকা, রাইট, নিলাম, নিলাম, এটা একটা ইংলিশ নাম আছে মনে হয়, নিলাম, রাইট, নিলামের কথাই বলতেছিলাম। ফাইন। এবার সে 31 নাম্বার। সময়ের সাথে এবং সুদের সাথে এই যে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ধনাত্মক, এটা আমি বুঝাই দিচ্ছি। একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে কি বলা হয়? অ্যানুইটি বলা হয়। অ্যানুইটি কি? অ্যানুইটির বাংলা কি? বৃত্তি। বৃত্তি মানে আবার স্কলারশিপ সেই বৃত্তি না।
সেটার সাথে কিছুটা মিল আছে, কারণ তোমাকে বৃত্তি দেয় কখন জানো, একটা একটা নির্দিষ্ট সময় পর পর, প্রতি বছর পর পর, প্রতি 6 মাস পর পর, প্রতি 3 মাস পর পর তোমাকে বৃত্তি দেয়, স্কলারশিপ দেয় না? ঠিক সেম, ওটা দিয়েও তুমি মনে রাখতে পারো বৃত্তি। বৃত্তির ইংলিশটা অ্যানুইটি। অ্যানুইটি তিন প্রকার আলটিমেটলি। একটা হচ্ছে সাধারণ বৃত্তি, একটা হচ্ছে অসাধারণ মানে অগ্রিম, আর একটা হচ্ছে চিরস্থায়ী। তিনটা বৃত্তি আছে। চিরস্থায়ী বৃত্তি। সাধারণ বৃত্তি মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্ত বা প্রদত্ত হলে, প্রাপ্য বা প্রদেয় হলে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্য বা প্রদেয় হলে তাকে বলা হয় সাধারণ, আর শুরুতে প্রাপ্য বা প্রদেয় হলে সেটাকে বলা হয় অগ্রিম, আর অনির্দিষ্ট সময়ের জন্য প্রাপ্য বা প্রদেয় হলে সেটাকে বলা হয় চিরস্থায়ী। ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ধারণে কোনটি নির্ণয় করতে হয়? ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কোনটি নির্ণয় করতে হয়? ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ধারণে কোনটি নির্ণয় করতে হয়? অ্যানুইটির বর্তমান মূল্য। অ্যানুইটির বর্তমান মূল্য। যখন তোমরা ঋণ পরিশোধ সূচি করো, যখন তোমরা ঋণ পরিশোধ সূচি করো, ঋণ পরিশোধ সূচি করো, তখন তোমাদের কোন ফর্মুলা ইউজ করতে হয়? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই ফর্মুলা ইউজ করতে হয় না? প্রেজেন্ট ভ্যালুটির মানে কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি মানে অ্যানুইটির বর্তমান মূল্য। ওখান থেকে তো a ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই, যদি সাধারণটা হয় এই সূত্র, আর যদি অসাধারণটা হয় তাহলে এখানে প্লাস 1 প্লাস আই, সরি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই হয়, তাই না? মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই এই সূত্র হয়। তার মানে এটা আলটিমেটলি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করতে হয় যখন তুমি ঋণ পরিশোধ সূচি করতে যাবা তখন। এই জন্য বলা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য। চিরস্থায়ী বৃত্তির ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট থাকে না? এম অথবা এন, কোনোটাই নির্দিষ্ট থাকে না। এখানে মেয়াদও থাকে না, এখানে হচ্ছে এই তোমার এম এর মানও থাকে না। এবার আসো, ঋণের দাতা ও গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে কি বলা হয়? নামিক সুদ। এটা আমি একটু আগে বলতেছিলাম, যে ঋণ দেয় এবং যে ঋণ গ্রহণ করে, দুইজন যে বার্ষিক সুদের হারটা চার্জ করে বা যে সুদের হারের কথা বলা থাকে চুক্তির মধ্যে, সেটার নামে হলো নামিক সুদের হার। ইংলিশটা ছিল নমিনাল ইন্টারেস্ট রেট। 36 নাম্বার। সাজ্জাদ সাহেব 3 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করার জন্য প্রতি মাসে কত টাকা এখন থেকেই জমা রাখবেন, তা কোন পদ্ধতিতে নির্ণয় করতে হয়? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রতি মাস যেহেতু বলছে, এখানে ডেফিনেটলি অ্যানুইটি আসবে এবং এম এর মান আসবে, এবং এম এর মান আসবে। প্রতি মাস বলাতে অ্যানুইটি হয়েছে, প্রথম কথা। প্রতি মাস বলাতে প্রতি ওয়ার্ডটার কারণে অ্যানুইটি হয়েছে, আর প্রতি মাস বলার কারণে এম এর মান হবে 12। বাট আমাদের ম্যাথটা করতে বলে নাই, বাট আমরা জানি এটা অ্যানুইটির ফর্মুলা হবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র হবে। ওকে, 37 নাম্বার। 12% সুদে 5 লক্ষ টাকার ঋণ টাকা আকাশকে মাসিক কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে তা জানার উপায় কি? এটাও সেম, এটাও সেম। প্রতি মাসে না, প্রতি মাসেই তো, প্রতি মাস মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে, আমরা যে টাকা পেমেন্ট করবে সেটার মূল্য কত? 5 লক্ষ টাকার লোন নিছে, সেটা ওর পেমেন্ট করতে হবে কত টাকা, ঠিক আছে? সো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইউজ করতে হবে। ঋণের কথা বলা থাকা মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়। জনাব জাহিদ বার্ষিক 10% সুদে 500 টাকা ব্যাংকে জমা রাখলেন। 500 টাকা ব্যাংকে জমা রাখছে 10% সুদে। প্রথম বছর শেষে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? প্রথম বছর শেষে সরল সুদ, এবং এটা ম্যাথও তোমার করতে হবে না, কেন জানো? যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা এটা ডিরেক্ট করতে পারবে। ধরো 500-কে আগে বলো আমাকে, তার আগে বলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি? সরল সুদ মানে আসলের উপর যে সুদ শুধু, আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? শুধু আসলের উপর যে সুদ। মনে রাখবা প্রথম বছর এই সরল সুদ বলো আর চক্রবৃদ্ধি সুদ বলো, দুইটা ডিফারেন্সটা 0 হয়, সবসময় 0 হয়। আমি যদি তোমাকে প্রমাণ করে বলি, যেমন 500 ইন্টু 10% ইন্টু প্রথম বছর যেহেতু 1 দিয়ে গুণ, তাহলে কত হয়? 50 টাকা হয়। এবার আসো পরেরটা, 500 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই মানে কত? আই মানে হচ্ছে 0.1, 10%, 0.1 টু দি পাওয়ার 1। এটা তো চক্রবৃদ্ধি মূলধন, এখান থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে কত আসবে জানো? এই 500-কে, এগুলো করারও দরকার নাই তোমার, হুদাই -500। এই 500-কে 1/1 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 550,
-500, আলটিমেটলি আসে কত 50, আসে কত 50, দেখো এখানেও 50, এখানেও 50। সো এখানে ডিফারেন্সটা অবভিয়াসলি শূন্য হবে, ডিফারেন্সটা অবভিয়াসলি শূন্য হবে। না সিনাকে শরবত দিবে না, শরবত খাইতে পারতেছি না, আমার কষ্ট কষ্ট, শরবতের কষ্ট। আজকে ক্লাস বেশি হচ্ছে তো, চা দিতে গেলে নাকি বন্ধ হয়ে যাবে। এ সাবিল আহমেদ, কি খবর, এতক্ষণ পরে কেন তুমি? ওকে ফাইন, এইচএসসি 27 ব্যাচ, ও নাইস, ওয়েলকাম। এবার আসুন নেক্সট ওয়ান, 38 নম্বর গেল, 39 নম্বর। কোন ব্যক্তি 12% সুদের হারে ঋণ গ্রহণ করে পরবর্তীতে হিসাব নিকাশের পর দেখা যায় বা দেখে প্রকৃত সুদের হার 12.68%। এই গরমিলের কারণ কি? এই গরমিলের কারণ কি? প্রকৃত সুদের হার কি? প্রকৃত সুদের হার কখন হয়, আমরা কখন বের করি? এই কনসেপ্ট কার কার ক্লিয়ার আমি একটু দেখি। ইএআর মানে কি? প্রকৃত সুদের হার, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অথবা অথবা ইআইআর বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অথবা ইআইআর বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, দুটাই বলে, সমস্যা নাই। সেটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হওয়ার কারণে তোমার যে অ্যাকচুয়াল যে সুদের হার, নামিক যে সুদের হার, সেই সুদের হারটা চেঞ্জ হয়ে যায়। ধরো তোমার বার্ষিক সুদের হার 10%, কিন্তু বছরে যদি 2বার 3বার 4বার চক্রবৃদ্ধি হয়, তাহলে দেখবা এই সুদের হার 12% থাকে না, এটা 11, 12, 13% এরকম হয়ে যাবে। তার মানে এই চক্রবৃদ্ধিটাই হচ্ছে মেইন কারণ তোমার এই সুদের হারটা ডিফারেন্ট হওয়ার জন্য। সো বছরে একাধিকবার যে চক্রবৃদ্ধি হয়, এটার কারণেই মেইনলি প্রকৃত সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদের হার অথবা নামিক সুদের হার এগুলো ডিফারেন্ট হয়। 40 নম্বর, জনাব আসিফ, তার 2 লক্ষ টাকা দ্বিগুণের কথা বললে আমরা 69 অথবা 72 আসে, রুল 69 কিংবা 72 চলে আসে। কিন্তু এখানে বলা হচ্ছে 72 কখন আসে? যখন বার্ষিক সুদের কথা বলা থাকবে 72 আসবে, যখন অর্ধবার্ষিক সুদের কথা বলা থাকবে তখন রুল 69 আসবে। প্রাইম ব্যাংক 8%, অর্ধবার্ষিক, দেখো অর্ধবার্ষিক বলা আছে, সুদের প্রস্তাব দিয়েছে জনাব আসিফ, কত সময়ের মধ্যে দ্বিগুণ অর্থ পাবেন, তা কোন পদ্ধতি? ডেফিনেটলি বিধি 69, বিধি 69। আর যদি বলো কত বছর, তাহলে হচ্ছে তুমি এই 69 কে ভাগ করবা হচ্ছে কত দিয়ে, 8 দিয়ে প্লাস 0.35, প্লাস 0.35, এই কাহিনী করে দিবা, তাইলেই হয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। এই 0.35 একটা কাহিনী আছে, যদি তোমার এটা দরকার নাই। 69 কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হয় জানো? 34.5 হয়। আর 4.5% মানে হচ্ছে ধরো 35%, যদি আমি এক ডিজিটে নিয়ে আসি। আর এই জন্য 35 কে লিখা হচ্ছে 0.35। একটা এক্সট্রা কথা বলে ফেললাম তোমাকে, যাও। বাট্টাকৃত নগদ পদ্ধতি কোনটি? বাট্টাকৃত নগদ পদ্ধতি, আচ্ছা, বাট্টাকৃত নগদ পদ্ধতি হচ্ছে দুইটা আছে, আন্তঃআয়ের হারও আছে, এনপিভিও আছে। বাট এখানে একটা দিছে, তুমি যে কোনো একটা দিলে অ্যান্সার হয়ে যাবে। দুইটা আমাদের যে একাডেমিক কোর্স আছে, আমাদের যে এসিপি পাওয়ার প্লে, এই যে এখানে পিন কমেন্টে দেওয়া আছে, পিন কমেন্ট যেটা না, সেখানে ক্লিক করলে তুমি পেয়ে যাবা, অথবা আমাদের পেজে নক দিলেও তুমি পেয়ে যাবা, অথবা পেজের প্রত্যেকটা পোস্টে হচ্ছে কমেন্টটা দেওয়া থাকে, অথবা আমাদের যে বন্দি পার্সেল এডুকেশন আছে ওখানে গেলেই দেখবা 26 এইচএসসি পাওয়ার প্লে 2026 যেটা, ওখানে তুমি ভর্তি হইতে পারবা। এবার আসো নেক্সট, বাট্টাকৃত নগদ পদ্ধতি। হ্যাঁ, বাট্টাকৃত, এটা বললাম বাট্টাকৃত, আমাদের যে এনপিভি, আইআরআর, পিবিপি, এআরআর, যে 4টা পদ্ধতি আছে না, এআরআর, পিবিপি, তারপর হচ্ছে এনপিভি, আইআরআর। এই এআরআর এবং পিবিপি এগুলোকে বলা হয় পুরাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি, ট্রেডিশনাল মেথড, যেগুলোকে বলা হয় পুরাতন পদ্ধতি। আর এনপিভি, আইআরআর এগুলোকে বলা হয় হচ্ছে আধুনিক পদ্ধতি, মডার্ন অ্যাপ্রোচ, আধুনিক পদ্ধতি এগুলোকে বলা হয়, ঠিক আছে। এগুলোকে বলা হয় বাট্টাকৃত পদ্ধতি, আর এটাকে বলা হয় অবাট্টাকৃত পদ্ধতি। এখানে কোনো ডিসকাউন্টিং করা হয় না, বাট এখানে ডিসকাউন্টিং করতে হয়, ঠিক আছে, এই জন্য এগুলোকে বলা হয় বাট্টাকৃত পদ্ধতি। ইয়েস, এখানে এনপিভিও হবে, আইআরও হবে, যে কোনো একটা অ্যান্সার দিলেই হয়ে যাবে। এবার আসো 42, মূলধন বাজেটিং এর একটি পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থের ফেরতকাল নির্ণয় করে, কোনটাতে আমরা পিবিপিতে পেব্যাক পিরিয়ড। কোশ্চেন কত অ্যাঙ্গেল থেকে আসতে পারে তুমি দেখছো, পেব্যাক পিরিয়ড। ওকে ফাইন, নেক্সট ওয়ান 43 নাম্বার, একাধিক কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করা হয় কোন ধরনের বিনিয়োগ? সেটা আমরা জানি পোর্টফোলিও, সেটা আমরা, অনেকগুলো নাম আছে ভাই, পোর্টফোলিওর বাংলা কি? এই পোর্টফোলিও, এটা হচ্ছে বাংলিশ, বাংলিশটাও এখানে রাইট।
অথবা এটা বাংলাটা হচ্ছে, অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে পত্রকোষ বিনিয়োগ। পত্রকোষ মানে কি, এটা জীবনে হয়তো শুনো নাই। পত্রকোষ মানে হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইনভেস্টমেন্ট করা। ভাই কমন আসবে এটা আমি বলবো না, আসার সম্ভাবনা আছে। তুমি এরকম সব এরকম মানে কি বল রেডিমেড পাইতে চাইলে হবে না। এটা আমি জাস্ট তোমাকে একটা ধারা ধরাই দিচ্ছি, আমি বলতে পারবো না যে এখান থেকে আসবে কিনা। এটা যারা বলবে এটা ভুয়া, সবাই সব ফাওয়ালাপ। যারা বলবে এখান থেকে আসবে এটা সব ফাওয়ালাপ, এগুলো কেউ বলতে পারবে না। কোশ্চেন কেউ করতেছে, এটা বলবে যে এখান থেকে আসবে, জাস্ট সম্ভাবনা বলতে পারে যে এখান থেকে আসার সম্ভাবনা ভেরি হাই, এটুক বলতে পারে। আসবে এই কথাটা বলাটা কোনোভাবে উচিত না। সো আমি সেটা বলতে পারবো না যে আসবে কিনা, বাট আমি এটুক বলতে পারি এখান থেকে আসার সম্ভাবনা ভেরি হাই। তোমাকে জাস্ট আমি একটা পথ ধরে দিচ্ছি যে এটা এই পড়াগুলো তোমাকে পড়তে হবে, এই টাইপের পড়াশোনা তোমাকে করতে হচ্ছে, প্রিপারেশন তোমাকে নিতে হবে, দ্যাটস ইট। কেউ তোমাকে বলতে পারবে না যে এটা আসবে, কোনো সাবজেক্টে তোমাকে এটা বলতে পারবে না। কেউ বলা মানে এটা বন্ডামি করতেছে, একদম সোজা সাপটা কথা। সো পোর্টফোলিও মানে হচ্ছে পত্রকোষ। এবার আসো নেক্সট, সিকিউরিটির সময় দ্রুত নগদে রূপান্তর করতে না পারা কোন ধরনের ঝুঁকি? তোমার কিছু সিকিউরিটি আছে, শেয়ার আছে, বন্ড আছে, ডিবেঞ্চার আছে, অথবা অথবা হচ্ছে তোমার আরো কিছু আছে, যে রিপারচেস এগ্রিমেন্ট আছে, তোমার আরো কিছু আছে, তোমার চেক আছে, তারপর হচ্ছে তোমার এই যে আরো কি কি থাকতে পারে জানি, এই এটা কি জানি বলে, ট্রেজারি বিল থাকতে পারে, এরকম। যত সিকিউরিটিস তোমার কাছে আছে, সেই সিকিউরিটি তুমি যদি ইনস্ট্যান্ট সেল করতে না পারো, তার মানে এটাকে বলা হয় তারল্য ঝুঁকি। এটাকে কি বলা হয়? তারল্য ঝুঁকি। তোমার একটা বাইক আছে, সেই বাইকের দাম হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু তুমি এখনই যদি তুমি সেল করতে যাও, তোমাকে সেটা দিবে হচ্ছে 3 লাখ টাকা। কেন? কারণ তুমি এখন ঠেকায় পড়ছো, এই জন্য তুমি সেল করতে যাচ্ছ, তোমার এখন টাকা দরকার, এই জন্য তুমি সেল করতেছো। সো তুমি 3 লাখ হলেও তুমি এটা দিতে বাধ্য, তার মানে এটা হচ্ছে তোমার তারল্য ঝুঁকি। কিন্তু এটা তুমি অন্যান্য সময় বিক্রি করলে মিনিমাম 4 লাখ টাকা পাইতা, কিন্তু সেই 4 লাখ টাকা তুমি আর এখন পাচ্ছ না, সেরকম সুযোগ অপরচুনিটি তোমার এখন নাই, তুমি ঠেকায় পড়ে গেছো। এটাকে বলা হয় তারল্য ঝুঁকি। যখন যেটা যেই দামে মানে মানে এটাকে বলা হয় হচ্ছে যৌক্তিক যে প্রাইস, সেই প্রাইস যখন তুমি পাবা না সেল করতে গেলে, সেটাকে বলা হয় তারল্য ঝুঁকি। পরেরটা, কোন ধরনের বিনিয়োগকারী ঝুঁকি নিতে পছন্দ করে? যারা হচ্ছে রিস্ক মানে হচ্ছে যারা অ্যাগ্রেসিভ বিনিয়োগকারী, যারা যারা হচ্ছে ঝুঁকি অনুসন্ধানকারী বলা হয় যাদেরকে, যাদের আরেকটা নাম আছে, যাদের এই ঝুঁকি নিতে পছন্দ করে, রিস্ক টেকার যাদেরকে বলা হয় রিস্ক টেকার, যারা ঝুঁকি নিতে পছন্দ করে, অথবা অ্যাগ্রেসিভ ইনভেস্টর যাদেরকে বলা হয়। ওরা বেশি টাকা ইনকাম করার জন্য, বেশি প্রফিট পাওয়ার জন্য যত ঝুঁকিযুক্ত ইনভেস্টমেন্ট আছে সেখানে ও ইনভেস্ট করতে চলে যায়। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো নেক্সট 46। 46 হচ্ছে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটা হচ্ছে অ্যান্সার ডিরেক্ট। পরিসংখ্যানিক স্ট্যাটিস্টিক্স যারা পড়তেছো, যাদের আছে, যাদের ছিল, তারা সবাই জানো যে ওখানে একটা আদর্শ বিচ্যুতি বের করা লাগতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগতো, পরিমিত ব্যবধান বের করা লাগতো। এগুলো সবগুলো হচ্ছে এটার সিনোনিম, এটা হচ্ছে সিনোনিম। আদর্শ বিচ্যুতিকে বলা হয় একটা পরিসংখ্যানিক পদ্ধতি। পরিমিত ব্যবধান, এই যে দেখছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাংলা হচ্ছে পরিমিত ব্যবধান, এটাকে এসডি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান হচ্ছে বাংলা। এবং গাণিতিক গড় মানে এভারেজ, যেটা আদর্শ বিচ্যুতি নির্দেশ করে কোনটি? বিভেদাঙ্ক। মানে কি? বিভেদাঙ্কের ফর্মুলা কি জানো? সিবি। সিবির ফর্মুলা কি? উপরে সিগমা, নিচে হচ্ছে এক্স বার। আর সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান। আর এক্স বার মানে কি? এক্সপেক্টেড ভ্যালু অফ আর, মানে প্রত্যাশিত আয়ের হার, অথবা গাণিতিক গড় বলা হয়, গাণিতিক গড়। সেই দুইটার মধ্যে যে রেশিও, যে অনুপাত, সেটাই হচ্ছে বিভেদাঙ্ক। সো 47 ডান। 48, একজন বিনিয়োগকারী যখন একাধিক সম্পদে বিনিয়োগ করে, তখন তাকে এক ধরনের ঝুঁকি বহন করতে হয়। ঝুঁকির নাম হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। তুমি যে আমরা সবাই বলি পোর্টফোলিওর উদ্দেশ্য কি? পোর্টফোলিওর উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো। এই তোমরা কি শুরু করছো এগুলা? এই নাবিলা, এটাকে সাবিল। নেক্সট, একজন বিনিয়োগকারী যখন একাধিক সম্পদে বিনিয়োগ করে, তোমরা সবাই ভাবো যে আমি 5-10টা সিকিউরিটি ইনভেস্ট করলে মনে হয় আমার ঝুঁকি থাকবে না, আমার মনে হয় ঝুঁকি একদম একদম নাই হয়ে গেছে। ব্যাপারটা এমন না, ঝুঁকি থাকবে, বাট ঝুঁকি হয়তো তোমার কমবে। ঠিক আছে, একটা 50%, একটা 30%, তাহলে তোমার ঝুঁকি অনেক বেশি না? বাট যখন তুমি কম্বাইন করে ফেলবে, হয়তো তোমার ঝুঁকি কমবে, বাট ভ্যানিশ হয়ে যাবে না। সো এই যখন একাধিক সিকিউরিটি তুমি ইনভেস্ট করবা, যে ঝুঁকি, সেটার নাম হলো
সিগমা পি মানে কি পোর্টফোলিও রিস্ক, পোর্টফোলিও রিস্ক। এর জন্য তোমাদের সিগমা পি বের করতে হইতো, সিগমা আর বের করতে হইতো, পোর্টফোলিও আই, পোর্টফোলিও ঝুঁকি বের করতে হয়, সেখানেও ঝুঁকি থাকে। 49 নাম্বার, কোন পোর্টফোলিও নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির বিপরীতে সর্বোচ্চ পরিমাণ প্রত্যাশিত আয় প্রদান করে? দক্ষ পোর্টফোলিও, দক্ষ পোর্টফোলিও। তোমার দক্ষ পোর্টফোলিও মানে কি? এফিশিয়েন্ট পোর্টফোলিও বলা হয়, এফিশিয়েন্ট পোর্টফোলিও। ইংলিশটা হচ্ছে এফিশিয়েন্ট পোর্টফোলিও। অনেক সময় তুমি যে বাংলা না বুঝো ইংলিশটা দেখবা, কনভার্টেড ইংলিশটা দেখবা, অথবা ইংলিশ না বুঝে তুমি বাংলাটা দেখবা। গত বছর একটা কোশ্চেন হয়েছিল, ইংলিশে করছে বাংলায় করছে একটা, হ্যাঁ বাংলায় করছে একটা কোশ্চেন আর ইংরেজিতে করছে সেম কোশ্চেনের, যখন ইংরেজি করছে তখন সেটা পুরো অপোজিট। যেমন কোশ্চেনে যে কোনটি নয়, তো নয় মানে অবশ্য নট থাকবে, সো নট এখানে আছে ইংলিশে, কিন্তু এখানে নয় এই ওয়ার্ডটা লিখেই নাই, কিন্তু ইংলিশে ঠিকই লিখছে। আর অপশন যেগুলো ছিল, অপশন দিছে আবার নয়ের অনুযায়ী অপশনগুলো দিছিল। কথা কি বুঝছো? নয়ের জন্য অপশন একটা, তাহলে এটা রাইট অ্যান্সার হবে। আর কোনটা হ্যাঁ হলে এই বাকি তিনটা, সো তিনটা তার অ্যান্সার হইতে পারে, অ্যান্সার হবে যেকোনো একটা। সো এটা হচ্ছে নট চাইছে তোমার কোয়েশ্চেনে, কিন্তু বাংলা সেটা মিসিং হয়ে গেছিল। সো এই জন্য প্রপার, যদি কোনোভাবে না বুঝো তুমি বাংলাটা, তাহলে ইংলিশটা একটু চোখ বলে আসবা, তাইলেই তুমি মনে করো কোয়েশ্চেনটা একদম ভালো মতো বুঝতে পারবা। অনেক সময় বাংলা ভালো মতো বুঝি না, কিন্তু ইংলিশে ভালো মতো বুঝি। নেক্সট, দক্ষ পোর্টফোলিও মানে কি? তুমি এমন এমন জায়গায় ইনভেস্ট করবা যেগুলোতে ইনভেস্ট করলে তোমার ঝুঁকি কম আসবে। ভালো মতো শুনো, আমরা পোর্টফোলিও ইনভেস্ট করি কেন? খুবই একটু টপ লেভেলের কথা বলতেছি, কিন্তু এখন একটু টপ লেভেলের কথা বলতেছি। যারা চিন্তা করছো গভীরভাবে তারা হয়তো এটা লিঙ্ক করে ফেলতে পারবা। আমরা পোর্টফোলিও করি, পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে, অনেকগুলো তোমার টাকা আছে 1 লাখ টাকা, তুমি একটা সিকিউরিটি এ, একটা সিকিউরিটি বি, একটা সিকিউরিটি সি, একটা সিকিউরিটি ডি, চারটাতে ইনভেস্ট করতেছো। এখানে 30, এখানে 30, এখানে 20, এখানে 20। তুমি চাইলে 1 লাখ টাকা সব একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারতা, কিন্তু তুমি সেটা করো না। সেটা না করে এখানে 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 ইনভেস্ট করছো, চারটাতে ইনভেস্ট করছো, তাই না? এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো ঝুঁকি কমানো। ভালো মতো বুঝছো। তুমি যদি সব টাকা একটাতে ইনভেস্ট করতা, তাহলে তোমার এই টাকাটা মানে রিস্কে পড়ার সম্ভাবনা বেশি। কোনো কারণে ধরো এই কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইলিগাল হিসেবে প্রমাণিত হয়েছে, তাহলে দেখবা তোমার সব টাকা কিন্তু চলে যাবে, সব টাকা চলে যাবে, 1 টাকা তুমি পাচ্ছ না। কিন্তু এই চারটাতে যখন তুমি ইনভেস্ট করতেছো, কোনোভাবে যদি এই একটা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, বাকি টাকাগুলো তুমি পেয়ে যাচ্ছ। এই একটা কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে বাকি টাকাগুলো তুমি পেয়ে যাচ্ছ, অথবা 2টা কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে বাকি 2টা টাকা তুমি পাচ্ছ, পুরো টাকা তোমার ভ্যানিশ হচ্ছে না। এই জন্য পোর্টফোলিও মানুষ করে। বাট বাট তোমার তোমার হাতে যে 1 লাখ টাকা, সেই টাকা যে তুমি 4টা কোম্পানিতে ইনভেস্ট করছো, সেই 4টা কোম্পানি যদি দেখতে একই রকম হয়, দেখতে মানে কি? দেখতে সুন্দর, কিউট, ফর্সা, এরকম না, এরকম না। ওই কোম্পানিটা ধরো ফার্মাসিউটিক্যালস, কি কোম্পানি? এটাও ফার্মাসিউটিক্যালস, এটাও ফার্মাসিউটিক্যালস, এটাও ফার্মাসিউটিক্যালস, এটাও ফার্মাসিউটিক্যালস। তবে তুমি 4টা কোম্পানিতে ইনভেস্ট করছো, সবগুলোই ফার্মাসিউটিক্যালস কোম্পানি। তোমার পোর্টফোলিও হয়েছে ঠিকই, কিন্তু এটা দক্ষ পোর্টফোলিও না। কারণ ধরো দেশে কোনো একটা রুলস জারি করা হয়েছে, যেটার কারণে এই যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তারা গুডস মানে পণ্য এক্সপোর্ট করতে পারবে না, অথবা তাদের যে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার যে ওয়েটা, সে ওয়েটা এখন ট্যাক্স টেরিফ বাড়াই দিছে, শুল্ক বাড়াই দিছে, ওরা ইম্পোর্ট করতে পারতেছে না। তার মানে ওরা সবাই ইম্প্যাক্টেড হবে না? সবাই ওরা ইম্প্যাক্টেড হবে। অথবা কোনো একটা স্পেসিফিক মেডিসিন বন্ধ মানে বিক্রি করা নিষেধ করে দিছে, তাহলে ওরা সবাই ইম্প্যাক্টেড হবে না? হবে। এই জন্য এমন এমন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যেন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির সম্পর্ক না থাকে, এই কোম্পানির সাথে যেন এই কোম্পানির সম্পর্ক না থাকে, এই কোম্পানির সাথে যেন এই কোম্পানির সম্পর্ক না থাকে, ঠিক সেম এই কোম্পানির সাথে যেন এই কোম্পানির সম্পর্ক না থাকে, থাকলেও যেন সম্পর্কটা খুবই কম হয়, এটা বাড়লেও যেন এটা 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 কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেও যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, এটা ক্ষতিগ্রস্ত হলেও যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে তোমার এই পোর্টফোলিওটা তোমার এখানে কি করতে হবে? সাজাইতে হবে। ওকে ফাইন। সো এই ছিল আমাদের
এই ছিল আমাদের পোর্টফোলিও। দেখছো, শুধু তোমরা পোর্টফোলিও জানতা, বৈচিত্র্যায়ন, এটা বাংলাটা হচ্ছে আবার বৈচিত্র্যায়ন, শুধু বৈচিত্র্যায়ন জানতা, যে একটা গার্লফ্রেন্ড না বানিয়ে 10টা গার্লফ্রেন্ড বানানো, একটা বয়ফ্রেন্ড না বানিয়ে 10টা বয়ফ্রেন্ড বানানো, তোমরা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিলা। বাট বয়ফ্রেন্ড সবগুলো যদি আবার একই টাইপের হয়, সবগুলো যদি আবার কালো হয়, আবার সবগুলো যদি ফর্সা হয়, এটা হবে না। একটা বানাইতে হবে কালো, একটা বানাইতে হবে ফর্সা, একটা বানাইতে হবে শ্যামলা, একটা হইতে হবে উজ্জ্বল, এরকম ভেরিয়েশন রাখতে হবে। এই হচ্ছে দক্ষ পোর্টফোলিও। তাইলেই তোমাকে বলতে হবে দক্ষ হোয়াটএভার ইট ইজ। এবার আসো নেক্সট। সো এই 49 আমরা পারলাম। 50 নাম্বার, ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের এক ধরনের ঝুঁকির উদ্ভব হয়, সেটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কাকে বলে? ঋণের টাকা এবং ঋণের সুদের টাকা পেমেন্ট করার যে অক্ষমতা, সেটাকেই বলা হয় আর্থিক ঝুঁকি। কারো কাছ থেকে লোন নিছো, তুমি টাকা পেমেন্ট করতে পারতেছো না, ওরা সুদের টাকা তুমি দিতে পারতেছো না, এটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। সো গেল 51 নাম্বার, বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়ায় এক ধরনের ঝুঁকির সম্মুখীন হয়, যেটার নাম হচ্ছে ক্রয় ক্ষমতা ঝুঁকি, অথবা যেটাকে বলা হয় ইনফ্লেশন রিস্ক, যেটাকে বলা হয় ইনফ্লেশন রিস্ক। আর ইনফ্লেশন রিস্ক এটাকে বাংলা সুন্দর করে একদম কিউট করে বলা হয় কি জানো? ক্রয় ক্ষমতা ঝুঁকি। মানে তোমার ক্রয় করার যে পারচেজিং পাওয়ার বলা হয়, পারচেজিং পাওয়ার। এই রে, এটা হচ্ছে খুব পছন্দের জিনিস, পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার রিস্ক অথবা ইনফ্লেশন রিস্ক। সেটা হচ্ছে তোমার মানে বলা হয় হচ্ছে তোমার কি পারচেজিং পাওয়ারটা কমে যায়। তোমার হাতে 100 টাকা আছে, তোমার আব্বু তোমাকে 1000 টাকা দিছে, 1000 টাকা দিছে একটা একটা কি কেনার জন্য, একটা মেয়েদের অনেকগুলো জিনিস আছে না, এই সে আমি আমি নাম জানি না, আমি কিছু বলতেছি না, নাম বললেই ভুল হবে, আমি জানি না। সেরকম কিছু মানে মানে ফর্সা হওয়ার সরঞ্জাম কেনার জন্য 1000 টাকা তোমাকে দিচ্ছে। যে একটা জিনিস পাওয়া যেত, সে জিনিস তোমরা যেটা ধরে নাও, একটা জিনিস 500 টাকা, আরেকটা জিনিস হলো 300 টাকা, আরেকটা জিনিস 200 টাকা ছিল গত বছর, সেই হিসাব করে তোমার আব্বু তোমাকে টাকা দিচ্ছে। কিন্তু তুমি বাজারে গিয়ে দেখতেছো এই 500 টাকার জিনিসটা হয়ে গেল 700 টাকা, এই 300 টাকার জিনিসটা হয়ে গেল 400 টাকা। তাইলে কি হবে? তোমার এই সে 1000 টাকা, সেই 1000 টাকা দিয়ে তুমি এটা কিনলা, আর এটা কেনার সাহস তুমি করতে পারবা না। ওটা বাদ দিয়ে এই 200 টাকার জিনিসটা 300 টাকা দিয়ে কিনে নিয়ে তোমাকে চলে আসতে হবে। তার মানে তোমার যে পারচেজের যে পাওয়ারটা, সেটা কমে গেছে। আর 1000 টাকা দিয়ে যে জিনিস পাইতা, সে জিনিসটা এখন হচ্ছে কম জিনিস তুমি পাচ্ছ। আগে আমরা যখন 1000 টাকা নিয়ে যাইতাম, পুরা ব্যাগের মধ্যে মানে আলু, মূলা, কচু যা যা আছে পুরো সবকিছু নিয়ে চলে আসতে পারতাম। এখন 1000 টাকা নিয়ে গেলে আলু কিনলে আর মূলা কিনতে পারি না, মূলা কিনতে পারলে কচু কিনতে পারি না, বুঝছো? মানে এরকম হয়ে গেছে। এটাকে বলা হয় পারচেজিং পাওয়ার কমে যাওয়া, ক্রয় ক্ষমতা কমে যাওয়া, যেটাকে বলা হয় ইনফ্লেশন রিস্ক। সো 51 গেল, এবার আসো 52-তে। ওকে, হাবিব ভাইয়া পোর্টফোলিও ইউজ করে সবাই এটাই ভাবে, কিন্তু হাবিব ভাইয়া যে এটা কি বলে, যে একক ঝুঁকিতে পড়ে বসে আছে, এটা এটা কেউ আর দেখে? এটা কি কেউ আর দেখে? ম্যাথ খুব বেশি আসবে না, ম্যাথ আসবে একটা দুইটা আসতে পারে, একটা বা দুইটা হাইয়েস্ট, একটা অথবা দুইটা, এতে বেশি আসবে না। কোন সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার 10%, আদর্শ ভিত্তিতে 7% হলে বিভেদাঙ্কের সূত্র কি? উপরে হবে সিভি এর সূত্র, হলে উপরে সিগমা, নিচে হলো এক্স বার। সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে এই আদর্শ বিচ্যুতি, মানে 7%, আর নিচে হলো কত? 10%। তাহলে অ্যান্সার কত হবে? 7/10 মানে কত? এটাকে 100 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো না ভাই, 10 10 100 হয়, 7 10 70 হয়। অ্যান্সার এটা অবশ্যই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বিভেদাঙ্ক মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা আমি মন করা, আমার মন চাইলো, আমার খুশি মনে আমি দিয়ে দিলাম, ব্যাপারটা এমন না। সিবির সূত্র বের করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটার অনেক কারণ আছে, কাহিনী আছে, সেই কাহিনী তোমার দরকার নাই। বাট মনে রাখবে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্সার হবে 70%। 53 আসো। অনেকে আবার বলবে ভাই এখানে তো পার্সেন্টেজ ছিল, এখানে তো পার্সেন্টেজ ছিল, তাহলে আমার পার্সেন্টেজ দেওয়া দরকার কি? এই পার্সেন্টেজ চলে গেল, আর নাই হয়ে গেছে। 53 150 টাকা শেয়ার ক্রয় করে 180 টাকা যদি তুমি বিক্রি করো, তাহলে মূলধনী আয় কত? তাহলে মূলধনী আয় কত পার্সেন্ট, আয়ের হার কত? ভেরি ইন্টারেস্টিং। তোমাকে বলছে এখানে 150 টাকা শেয়ার ক্রয় করে 180 টাকা বিক্রয় করছো, তোমাকে যদি বলে মূলধনের লাভ কত, শুধু মূলধনের আয় কত, তখন তুমি বলতা 30 টাকা, তখন তুমি কত বলতা? 30 টাকা। কিন্তু তোমাকে বলছে মূলধনের আয়ের হার কত, পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্টেজ কত হবে বলো তো একটু? এই আমার কলম কই? পার্সেন্টেজ হবে, দেখো 180 থেকে 150 বাদ দিবা, ডিভাইড করবে 150 দিয়ে, তাহলে কত হয়? 30 ডিভাইড বাই 150। আর হার যেহেতু বলছে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 0 0 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 3 10 30, 10 দোকানে 20, কারাগারে দেখছো কি সুন্দর? 20%। সো এই হচ্ছে 20%। 54 100 টাকায় ক্রয়কৃত শেয়ার 125 টাকায় বিক্রয় করলে মূলধন আয়ের হার কত? সেম।
125 থেকে 100 গেলে হলো 25, 25 এখন ভাগ করবা 100 টাকা দিয়ে, মাল্টিপ্লাই করবা 100 দিয়ে, সো 100 100 কাটাকাটি থাকে 25%। এই হচ্ছে অ্যান্সার। WUC কোম্পানি তরল মান, ও শিট, এক তরল দায়ের পরিমাণ এত সমান, এটা যদি অ্যাকাউন্টিং এর মান, বাট অ্যাকাউন্টিং বলবো না কেন, কারণ তোমাদের চ্যাপ্টার 4 এ এই কাহিনীগুলো আছে, অনুপাত আছে, তাই না? সো এই জন্য এটা অ্যাকাউন্টিং এর না, এটা এখানে আসতে পারে। একক ঝুঁকি, কষ্ট 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 অনেক। ও তাহলে বাবা দেয় না, তাহলে ও দেয়, তাই না? বাবা দেয় না, ও দেয়। নেক্সট ওয়ান হচ্ছে কি? তরল মান 1:1। তরল মান মানে কি? উপরে তরল সম্পদ তস, আর নিচে হচ্ছে তদা, তরল দায়, তাই না? তরল সম্পদ, নিচে হচ্ছে তরল দায়। সো তরল 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 মান তরল, সরি, 1:1 না, মানে তরল সম্পদও এক, তরল দায়ও এক। সো তরল দায় যদি 60,000 টাকা হয়, তাহলে তরল সম্পদও 60,000 টাকাই হবে ভাই। সেম, কারণ এক অনুপাত এক, এটা যা এটাও তা, সো এটা 60 মানে ওটাও 60, দ্যাটস ইট। 56 দত্তাংশ, দত্তাংশ না, দত্তাংশ 20 এবং সমচ্ছেদ বিক্রয় 500 একক হলে স্থির ব্যয় কত? স্থির ব্যয় কত? তোমরা কি এই সূত্র জানো? সমচ্ছেদের সূত্র কি? ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে উপরে স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট, আর নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মানে দত্তাংশ। কন্ট্রিবিউশন মার্জিন মানে দত্তাংশ। তাহলে বলো ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে কত? ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে হলো 500 আর দত্তাংশ 20, তাহলে 500 ফিক্সড কস্ট বের করতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 20, তাহলে এফসি ফিক্সড কস্ট কত হবে? কোনাকুনি গুণ করো না, 5 যখন 10 হয় আর সাথে শূন্য লাগাই দাও, তিনটা, একটা দুইটা তিনটা, কত হয়? 5 যখন 10, দুইটা তিনটা, 10,000। এই যে 10,000 অ্যান্সার। দেখছো, একটু উল্টাপাল্টা করে দেয় আর কি তোমাদের যাচাই করার জন্য। এবার আসো নেক্সট ওয়ান। সো এই ছিল আমাদের 56, 57 স্থায়ী ব্যয় 50,000 টাকা, মুনাফা 10,000 টাকা হলে দত্তাংশ কত? তোমরা কি জানো? তোমরা কি এই কাহিনীটা জানতা? এই কাহিনী কি তোমরা জানতা? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ হয়, এই দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে মুনাফা হয়। এটা কি তোমরা জানো? না জানলে এখন জেনে নাও। তো আমার এখানে এগুলো দরকার নাই, ধরো দত্তাংশ দেওয়া আছে কত জানো? বের করতে হবে। এই আমার এখানে মুনাফা দেওয়া আছে 10,000, মুনাফা 10,000 দেওয়া আছে, তারপর আমার স্থায়ী ব্যয় দেওয়া আছে 50,000। তাহলে বলো তো ভাইয়া, উপর দিক থেকে আসলে যা করতে হয় নিচের দিক থেকে গেলে তার উল্টা করতে হয়, নিচের দিক থেকে গেলে তার উল্টা করতে হয়, তাই তো? সো 10-এর সাথে তুমি এখন 50 কি করবা? এখানে মাইনাস ছিল, তুমি যোগ করবা, তাহলে এটা হবে 60,000। এবার তুমি আবার ঠিকঠাক ভাবে দেখে আসো, 60 থেকে 50 মাইনাস করলে দেখো 10ই হয়, তার মানে তোমার দত্তাংশ হইতে হবে 60,000 টাকা। এই যে সেই 60,000 টাকা দত্তাংশ। ক্লিয়ার? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? এই এতটুক সবার কি ক্লিয়ার কিনা একটু বলো তো। কয়টা কোয়েশ্চেন করলাম? 57টা কোয়েশ্চেন করলাম। আমি ক্লাস নিব হচ্ছে তোমার তোমার 8টা পর্যন্ত আমি ক্লাস নিব, ঠিক আছে? 8টা পর্যন্ত আমি ক্লাস নিব, এর মধ্যে যে কয়টা সলভ হয়, যদি কয়েকটা বাকি থাকে সেগুলো আমরা পরে করাবো। দেখি আমরা শেষ করতে পারি কিনা, একটু তাড়াতাড়ি যাই, হ্যাঁ? চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য। সবাই বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এসএমসি কোম্পানি একটি পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা, প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় 7 টাকা, বাৎসরিক স্থির ব্যয় 39,000 টাকা হলে, হ্যাঁ 39,000 টাকা হলে এটা বলছে সমচ্ছেদ বিক্রয় কত, মানে বিইপি কত, ব্রেক ইভেন পয়েন্ট কত। তাহলে দেখো কত একক, স্থায়ী ব্যয় হলো 39,000 টাকা, 39,000কে ভাগ দিতে হবে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, 10 দিয়ে তুমি 7 মাইনাস করো, তাহলে নিচে হবে হচ্ছে 3 টাকা। সো 3 13 39, এটা কি নামতা শিখাইতে হবে? 13,000, এই যে সে 13,000 হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক। 59
যন্ত্রপাতি কিনছে 1 লাখ টাকা দিয়ে, বিক্রয় করছে 50,000 টাকা দিয়ে। আচ্ছা বুঝলাম। শেয়ার বিক্রয় করছে 3 লাখ টাকা দিয়ে। বিনিয়োগ কার্যাবলীতে নগদ প্রবাহ, ওই যে নগদ প্রবাহ তোমরা পড়ে আসছো না চ্যাপ্টার 3 তে, নগদ প্রবাহ বিবরণী পড়ে আসছো না? ক্লিয়ার ক্লিয়ার। এবার আসো নেক্সট, অল ম্যান ক্লিয়ার। সো বিনিয়োগ কার্যাবলীতে কোনগুলো যায়? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় রিলেটেড কার্যক্রম গুলাই শুধু বিনিয়োগ কার্যক্রমে যায়। তার মানে এই শেয়ারটা এখানে আসবে না, তার মানে এই দুটো আসবে, 1 লাখ আসবে, না এটা ভুল দিছে ওরা। এটা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ হবে 50,000 টাকা। হ্যাঁ, যন্ত্রপাতি কিনছে 1 লাখ টাকা চলে যাবে মাইনাস, 1 লাখ টাকা মাইনাস, আর যন্ত্রপাতি বিক্রি করছে 50,000 টাকা প্লাস হয়েছে। সো তার মানে কত? আলটিমেটলি তোমার 50,000 টাকা বহিঃপ্রবাহ আসে। যখন বিনিয়োগ কার্যাবলী হতো নগদ বহিঃপ্রবাহ হচ্ছে 50,000 টাকা, এটা বুঝে আসছে, 50,000 টাকা ব্র্যাকেটে হবে এটা। ওকে, কারণ এটা শেয়ার ইস্যু করলে এটা অর্থায়ন কার্যক্রমে আসবে, এটা হবে না। 60, প্রতি এককের বিক্রয় মূল্য 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় 24 টাকা, দত্তাংশ কত? আরে 50 টাকা 24 মাইনাস করো না, 26 টাকা। আমাদের কি এরা কি পাইছে এরা? এবার আসো 61, ফ্যাক্টরিং কি? ফ্যাক্টরিং কি? এই বুদ্ধি আছে কিনা এটা এনে আসো, এনে এসে ম্যাথ করো, তারপরে দেখবো যে বুদ্ধি আছে কিনা। এনে কি শুরু করছো? হ্যাঁ, একজন মারামারি করতেছে দুইজন। হ্যাঁ, এই পাশে একজন আছে, এটা হচ্ছে সিয়াম, আর একজন হচ্ছে নাবিলা। দুজন মারামারি করতেছে, ও বলতেছে তুই পাগল, সিয়াম বলতেছে নাবিলা রে তুই পাগল, নাবিলা বলতেছে সিয়াম রে তুই পাগল। ওরা ঝগড়াঝাড়ি শুরু করে দিচ্ছে, তুই পাগল তুই পাগল তুই পাগল করতে ঝগড়াঝাড়ি শুরু করে দিচ্ছে। পাশের থেকে আরেক পাগল শুনছে, আরেক পাগল এসে বলতেছে এই ইসরাত, না এটাকে ইসরাত জাহান এনি, এনি এসে বলতেছে যে এই এই কি হচ্ছে তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? কয় বলতেছে যে ও, নাবিলা বলতেছে আমি পাগল, আবার ও বলতেছে ও পাগল। কয় ভাই আর ঠিক আছে দাঁড়া আমি দেখতেছি কে পাগল, আমি দেখতেছি। পরে এনি সিয়ামকে বলতেছে সিয়াম যাও তো, যা তো আমার ঘরে, আমার ঘরে আমি আসি নাকি একটু দেখে আইতো। ও দৌড় দিছে, হয় ঠিক আছে আমি দেখে আসতেছি। ও দৌড় দিচ্ছে দেখে আসার জন্য। পরে নাবিলা বলতেছে ভাই দেখেন কে পাগল দেখছেন, আপনার তো একটা কল দিলেই হইতো, তাহলে বুঝতে পারতো যে আপনি ঘরে আসেন নাকি না, ঘরে যাওয়ার কি দরকার ছিল? তাইলে বুঝতে পারতো যে কোটা বাপরে বাপে কে পাগল, আমি তো যাই না। কয় এনি বলতে স্যার আমি তো পাগল, ও চলে গেছে বুঝছো। তোমাদের এই কাহিনী হয়েছে, মারামারি তোমরা করে মনে হচ্ছে যে মানে পাগল মনে আমি মনে হইতেছে। এবার আসো নেক্সট, ফ্যাক্টরিং কি? প্রাপ্য বিলের মেয়াদ পূর্তির পূর্বে কম মূল্যে বিক্রি করা হয়। তোমার কাছে তোমার একজন যে পাওনাদার আছে, ও তোমাকে একটা দেনাদার আছে, ও তোমাকে একটা 10,000 টাকা দামের একটা প্রাপ্য বিল দিল, দাম হলো 10,000 টাকা। এটা তোমাকে 3 মাস পরে তা টাকা দিবে, বাট তোমার এখনই টাকা দরকার, এখন তোমার টাকা দরকার। তাহলে তুমি কি করবো? তুমি মিস্টার মিস্টার হৃদয় ব্যাংকে গেছো। তুমি কোথায় গেছো? হৃদয়ের ব্যাংকে গেছো, হৃদয় ব্যাংক। এখন হৃদয় ব্যাংকে গিয়ে বলছো বদ্দা তুমি আমার এই 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 বিনিময় বিলটা, এই এই বিলটা নাও, নিয়ে তুমি আমাকে ভাই বদ্দা তুমি আমাকে 9,500 টাকা দাও, এখন 9,500 টাকা দাও। ঠিক আছে, ও খুশি হয়ে গেছে, ঠিক আছে নাও 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 নাও। এটাকে বলা হয় ফ্যাক্টরিং। তোমার এখন টাকা দরকার, বাট তোমার কাছে বিল, তোমার টাকা নাই, টাকা পাবা 3 মাস পরে। এই জন্য তুমি যখন ব্যাংকের কাছে গিয়ে যখন কম মূল্যে সেটা ভেঙ্গে নাও, মানে ভেঙ্গে নাও, সেটাকে বলা হয় ফ্যাক্টরিং, সেটাকে বলা হয় ফ্যাক্টরিং। স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্বল্প মেয়াদী অর্থায়নের কোন ধরনের উৎস? এটা একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। কিছু প্রাতিষ্ঠানিক, এটা চ্যাপ্টার 5 থেকে আসছে, কিছু প্রাতিষ্ঠানিক উৎস, কিছু অপ্রাতিষ্ঠানিক উৎস আছে বুঝছো। সো প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে একটা অপ্রাতিষ্ঠানিক উৎস, এগুলো চ্যাপ্টার 5টা দেখে নিবা। আরো কি কি আছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আরো কি কি আছে এগুলো একটু দেখে নিও, অথবা অপ্রাতিষ্ঠানিক উৎস আরো কি কি আছে এগুলো একটু দেখে নিও, প্রাতিষ্ঠানিক কি আছে এগুলো একটু দেখে নিও, একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কোন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধন সেটাকে বলা হয় চলতি মূলধন। চলতি মূলধনের অপর নাম হচ্ছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন। আর কার্যকরী মূলধন বের করে কেমনে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে, চলতি দায় বাদ দিয়ে। এই কার্যকরী মূলধনের আরো একটা নাম আছে, সেটার নাম হলো নিট চলতি সম্পদ। নিট চলতি সম্পদ, অনেক কিছু বললাম। চলতি মূলধনের অপর নাম কার্যকরী মূলধন, কার্যকরী মূলধনের অপর নাম নিট চলতি সম্পদ। নিট চলতি সম্পদ বের করে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে নিট চলতি সম্পদ। টেনশন করার দরকার নেই, স্লাইডটা তোমাকে আমি এই ক্লাসে সেটা আপলোড করে দিব, সো তুমি তখন ওখানে পেয়ে যাবা,
ওখানে এগুলো পেয়ে যাবে, টেনশন করার কোনো দরকার নেই। নাবিলা, তুমি আমার পাগল বলছো? দাঁড়াও, তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমি তোমার পাগল বানাই ছাড়বো, দাঁড়াও। পণ্য ক্রয় বাবদ ব্যয়কে কি বলা হয়? বলা হয় ফরমায়েশ ব্যয়। অর্ডার দেওয়া, অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট, ঠিক আছে, এটাকে বলা হয় অর্ডারিং কস্ট। এটাই বলা হয় অর্ডারিং কস্ট। 65 নাম্বার, যে পরিমাণ ফরমায়েশ পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয় তাকে বলা হয় মৃত ব্যয়। ইউকিউ নাম শুনছো না? ইউকিউ শোনার কথা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে পরিমাণ পণ্য অর্ডার দিলে তোমার এই দুইটা ব্যয় সর্বনিম্ন হবে, সবচেয়ে কম হবে। একটা হচ্ছে ফরমায়েশ ব্যয় অর্ডারিং কস্ট, আর একটা হচ্ছে তোমার বহন ব্যয়, মানে এটাকে কি কি ব্যয় জানি বলে, একটা অর্ডারিং কস্ট আর একটা হচ্ছে ক্যারিং কস্ট, সিও সিসি ক্যারিং কস্ট। সে একটা ওসি একটা সিসি অর্ডারিং কস্ট। এটা নিয়ে একটা গল্প আছে, বাট আমি এখন বলার সময় নাই, তো এই জন্য আমি বলতেছি না, আমার ক্লাস শেষ করতে হবে, এই জন্য আমি এখন বলতেছি না, ঠিক আছে? সময় থাকলে আমি বলতাম ওসি আর সিসি নিয়ে। এবার আসলে নেক্সট ওয়ান 66, মজুদের কোন স্তরে পুনরায় পণ্য ফরমায়েশ দিতে হয়? পুনঃফরমায়েশ স্তর। তুমি যখন চ্যাপ্টার 5 করবা, চ্যাপ্টার 4, মানে কতটুক পণ্য চলে আসতে তোমার আবার নতুন করে অর্ডার দিতে হয়, সেটাকে বলা হয় পুনঃফরমায়েশ স্তর। তোমার হাতে এখন 1 লাখ একক পণ্য মজুদ আছে। এখন এই কি বলছো না, এটা এখন বললে তো তুমি এখনই পাগল হয়ে যাবা। আমি চাই না তুমি তোমার পরীক্ষার আগে তাড়াতাড়ি পাগল হয়ে যাও, পরীক্ষাটা শেষ করো, তারপরে আমি পাগল বানাবো তোমার। দাঁড়াও, এবার আসে 1 লাখ টাকা। হ্যাঁ, তোমার 1 লাখ একক পণ্য আছে, তুমি তোমার স্তরটা কি জানো? তুমি 30,000 লেভেলে চলে আসলে তোমার নতুন করে অর্ডার দিতে হবে, না হয় তুমি রিস্কে পড়ে যাবা। যখনই তোমার লেভেলটা এই লেভেলে, আরে কেমনে যে বুঝায়, আরে এই হচ্ছে তোমার স্তর। তোমার যখন এই স্তরে পণ্য চলে আসবে তখন তোমার আবার অর্ডার দিয়ে এটা ফিল আপ করতে হবে। যখন এখানে আবার কমে 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 বিক্রি করতে 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 যখন এখানে চলে আসবে, তোমাকে আবার অর্ডার দিয়ে এটা এতটুকু ফিল আপ করে বলতে হবে। সো এই যে স্তরটাকে বলা হয় পুনঃফরমায়েশ স্তর। 67, ক্রয় করে টাকা পরিশোধ থেকে বিক্রয় করে সেই টাকা উদ্ধার করার যে সময়, সেটাকে বলা হয় নগদ রূপান্তর চক্র। ক্যাশ কনভার্সন সাইকেল, এটা নাম শুনছো না? এই এমএটা ভালো মতো দেখে নিবা। ক্যাশ কনভার্সন সাইকেল। এই আমার কুইন বললে দিব একটা থাপ্পড়, আমি কি কুইন নাকি? হ্যাঁ, এবার আসা ক্যাশ কনভার্সন সাইকেল মানে নগদ রূপান্তর চক্র। মানে কি? তুমি যে পণ্য বিক্রি করতেছো, পণ্য যে কিনতেছো, কি বললো এখানে? তুমি যে পণ্য সেল করতেছো, সেই পণ্যগুলো সেল করার আগে তোমাকে এগুলো র মেটেরিয়ালস কিনতে হবে, তো এগুলো উৎপাদন করতে হবে। তো সো এই পণ্যগুলো যখন উৎপাদন করতে যাবা, এগুলো যখন র মেটেরিয়ালস কাঁচামাল কিনবা, ওকে টাকা পেমেন্ট করতে হবে। সেটা মনে করো তুমি ধারে কিনছো, তোমার পাওনাদার থেকে ধারে কাঁচামাল কিনছো। এখন তুমি সেই টাকা পেমেন্ট করবা কেমনে জানো? ওই যে কাঁচামাল কিনছো, সেই কাঁচামাল তুমি এগুলাকে ফিনিশড গুডসে কনভার্ট করবা, এগুলাকে পণ্যে কনভার্ট করবা। সেই পণ্য সেল করে ওই দেনাদার থেকে যে টাকা পাবা, সেই টাকাটাই দেন তুমি কোথায় ইনভেস্ট করবা, কাকে দিয়ে দিবা? ওই যার কাছে কিনছো তাকে। সো এই টোটাল যে সময় লাগতেছে, এটাকে বলা হয় নগদ রূপান্তর চক্র। সিসিসি একটা ফর্মুলা আছে, এটা একটু জেনে নিও। 68, যে ঋণ নীতিতে ঋণের খরচ সর্বনিম্ন হয় তাকে বলা হয় কাম্য ঋণ নীতি। যতটুক ঋণ নিলে তোমার ঋণের খরচ, ঋণের ব্যয় সবচেয়ে কম হবে, সর্বনিম্ন হবে, সেটাকে বলা হয় কাম্য, অপটিমাম বলা হয়। অপটিমাম মানে বলা হয় হচ্ছে সর্বনিম্ন। অপটিমাম কস্ট অফ ক্যাপিটাল আছে, এটা একটু জেনে নিও। 69, ক কোম্পানি বাকিতে খ কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় করেছে, এর ফলে কোন ধরনের ঋণের সৃষ্টি হয়েছে? ক কোম্পানি বাকিতে যখন কিনে, সেটাকে বলা হয় ব্যবসায় ঋণ, এটাকে বলা হয় কি? ট্রেড ক্রেডিট। এটাকে কি বলা হয়? ট্রেড ক্রেডিট। সো এই জন্য তোমাকে একটা কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হয়, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হয়। এগুলো কোনো ম্যাথ করছে, আমি জাস্ট দেখাচ্ছি। সিডিআর ভাই পড়ালে অনেক পড়া আছে, অনেক পড়ানো যায়। 100 মাইনাস সিডিআর মাল্টিপ্লাইড বাই 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি মাল্টিপ্লাইড বাই 100। হ্যাঁ, আরে সময় কম পাইলাম তোমাদের, নাইলে আর কত করে যে পড়ানো যায়। তো এগুলো তো পড়াইছিলাম মনে হয়, এগুলো যদি তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, যেন তোমাকে ওখানে পড়াইতে পারি নাই। যদি শর্ট সিলেবাস মানে এইচএসসি তে থাকতো, তাহলে আরো ভালো মতো পড়ানো যাইতো।
ফাইন, দরকার নাই, যা পড়ছে এনাফ, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা আমি তোমাকে একটু দেখা দিচ্ছি, হিন্টস দিচ্ছি, এমন এমন আসতে পারে, এই টাইপের হইতে পারে, এগুলো 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 তুমি একটু বাকি সময়ের মধ্যে দেখে নিবা, এগুলো, ঠিক আছে? সো এই ছিল আমাদের কি বলতো, এই ছিল আমাদের ব্যবসায়ী ঋণ। ব্যবসায়ী ঋণ মানে এটা, তুমি যখন, আরে এটা ঋণ বলা হচ্ছে কেন, কারণ তুমি একজন থেকে ধারে পণ্য কিনতেছো, ওকে তুমি টাকা দেও নাই, ও যদি বলতো না আমাকে টাকা দিতেই হবে, ও যদি কান্নাকাটি করতো, তাহলে তোমার টাকা দেওয়া লাগতো না। তাই টাকা দেওয়ার জন্য তোমার আবার অন্য কারো কাছ থেকে লোন নিয়েই তো ওরা টাকা দিতে হইতো, কারণ তোমার কাছে এখন টাকা নাই। বাট ও তোমাকে ধারে দেওয়ার কারণে তোমার এখন সেই লোনটা নেওয়া লাগতেছে না, এই জন্য এটা একটা লোনের বিকল্প হিসেবে ইউজ হচ্ছে, এই জন্য এটার নাম হলো ব্যবসায়ী ঋণ। অনেক হয়েছে আর না, এবার 70 নাম্বার। বন্ডের লিখিত মূল্যের উপর যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় তাকে বলা হয় কুপন রেট। কুপন রেট আমরা আয়ের মান বের করতাম না, আই প্লাস একটা সূত্র ছিল না, এমবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এন ডিভাইড বাই এমবি প্লাস এনএসবি ডিভাইড বাই 2। এই যে আয়ের মানটা কেমনে বের করতাম, ফেস ভ্যালুর উপরে এই কুপন রেট দিয়ে মাল্টিপ্লাই করলেই তো এই আমরা সুদের পরিমাণটা পেয়ে যাইতাম। সো এই সেই কুপন রেট, যে নির্দিষ্ট হার, এই হারটা হচ্ছে কুপন রেট বা কুপন হার। ওকে, সময় মতো ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে কোনো তহবিল সৃষ্টি করা হয়ে থাকে তাকে বলা হয় নিমজ্জিত তহবিল। নিমজ্জিত তহবিল মানে কি, মানে তুমি যেন ঋণটা পেমেন্ট করতে পারো, কারোর কাছ থেকে লোন নিচ্ছ, সেই ঋণের টাকা পেমেন্ট করার ওয়েটা বা পেমেন্ট যেন করতে দেরি না হয়, তোমাকে যেন আবার দেউলিয়া ঘোষণা না করতে হয়, এই জন্য একটা ফান্ড তুমি তৈরি করে রাখতে পারো, এটা নাম নিমজ্জিত তহবিল। 72, কোন বন্ডে বর্তমান বাজার মূল্যে, শেষ করতে হবে, শেষ করতে হবে আজকে 8টায়, আমি চেষ্টা করব 5 মিনিট শেষ করতে। ওকে নাইস, এবার আসো নেক্সট ওয়ান। যে কোন বন্ডে বর্তমান বাজার মূল্যে ক্রয় করে, বাজার মূল্যে না মূল্যে, নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে যে আয় পাওয়া যায় তা সে আয়কে বলা হয় ইল্ড। ওয়াইটিসি বের করছো না তোমরা, ওয়াইটিসি ইল টু কল, ওয়াইটিএম বের করছো না, ইল টু ম্যাচিউরিটি, তারপর সিওয়াই বের করছো না, কারেন্ট ইল্ড। মানে কি ওয়াইটিএম মানে তুমি একটা বন্ড 5 বছর ধরে রাখছো, এই 5 বছর ধরে তুমি যে আয় পাবা সেটা নাম ওয়াইটিএম। তুমি 5 বছর না, এটার মেয়াদ 5 বছর ঠিক আছে, কিন্তু 3 বছর পর্যন্ত তুমি রাখতে পারছো, তখন যে আয় পাবে সেটার নাম ওয়াইটিসি। এই বন্ডের যখন কোনো আনলিমিটেড মেয়াদ থাকবে এবং আনলিমিটেড তুমি যখন ইনকাম হবে সেটার নাম সিওয়াই হিসেবে ধরতে পারো, কারেন্ট ইল্ড। সো এই ইল্ড মানে আয়ের হার, ইল্ড বাংলা হচ্ছে আয়ের হার। 73, কোন বন্ডের সুদ পরিশোধ ইস্যুকারী কোম্পানি আয়ের উপরে, কোন বন্ডের সুদ পরিশোধ ইস্যুকারী কোম্পানির আয়ের উপর নির্ভর করে। ইনকাম বন্ড নামে একটা বন্ড আছে, ভ্যারাইটিস অফ বন্ড আছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে নিতে হবে। একটা জাং বন্ড আছে, এগুলো একটু দেখে নিও, যে এই বন্ডের ঝুঁকি অনেক বেশি, আয়ও বেশি, এটাকে বলা হয় জাং বন্ড, সর্বোচ্চ ঝুঁকি এটার। আর ইনকাম বন্ড কি, ওই কোম্পানিটার আয় হলেই বরং আমাকে সুদ দিবে, আদারওয়াইজ সুদ দিবে না, এটাকে বলা হয় ইনকাম বন্ড। এবার আসে 74, যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো সুদ দিতে হয় না হবে, এটা দেখছো, এটা না, এখানে না নাই, বাট তুমি ইংলিশটা দেখবা, ইংলিশটা দেখবা একটা নট লিখা আছে না। সো জিরো কুপন বন্ডে কোনো সুদ দিতে হয় না, কোনো সুদ দেওয়া লাগে না। যে শেয়ারে কাঙ্ক্ষিত মূল্য থাকে না তাকে বলা হয় অনাঙ্কিত। এগুলো হচ্ছে তুমি চ্যাপ্টার 6-এ তুমি পাবা, বন্ড আছে না, বন্ডের প্রকারভেদের মধ্যে এটা পাবা। অনাঙ্কিত মানে কি, এটা কোনো লিখিত মূল্য থাকে না, এটা কোনো ফেস ভ্যালু থাকে না, যখন যত টাকা দরকার অত টাকা নেওয়া হয়, অত টাকা কালেকশন করা হয়। আমরা সবাই জানি প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে, একটা লিখিত মূল্য থাকে, 10 টাকা 15 টাকা 20 টাকা, বর্তমানে সেটা 10 টাকা করে, সবগুলো শেয়ারের মূল্য 10 টাকা করে। যখন ওই বন্ডের গায়ে ওই শেয়ারের গায়ে কোনো প্রাইস লেখা থাকবে না, সেটাকে বলা হয় অনাকাঙ্ক্ষিত বলেও না, আবার অনাঙ্কিত, কোনো কিছু লেখা হয় নাই। 76, কোন বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং তলব মূল্য 1015 টাকা হলে কল প্রিমিয়াম কত? কল প্রিমিয়াম হচ্ছে যত বেশি টাকা দিয়ে তলব করা হয়েছে, এই তলবটা আগে ছিল এখন নাই, তলব করা মানে কল করা। আচ্ছা না ঠিক আছে, আছে নাই বললে বা তোমরা পড়বা না, আছে। তলব মানে কল প্রাইস, ওয়াইটিসি নাম শুনছো না তোমরা, ওয়াইটিসি। সো কল করে নিয়ে আসো যখন বাজার থেকে, সেটাকে বলা হয় তোমার কৃত মূল্য। সো 15 টাকা বেশি দামে কল করতে পারছে মানে এই 15 টাকাই হচ্ছে তোমার জন্য প্রিমিয়াম। আর যদি এটা 1000 না, এটা মনে করো 985 টাকায় কল করছে, তার মানে 15 টাকা ডিসকাউন্ট, 15 টাকা বাট্টা, 15 টাকা অবহার। 77,
জাহিদ কোম্পানির বাজারে 1,000 টাকার লিখিত মূল্যের বন্ড 700 টাকা ইস্যু করছে, যাতে কোনো প্রকার সুদ প্রদান করা হবে না। এটা কোন ধরনের বন্ড? জিরো কুপন বন্ড। যখন ফেস ভ্যালু থেকে কম দামে সেল করবে এবং কোনো সুদ দেওয়া হবে না, সেটার নাম জিরো কুপন বন্ড। তাহলে যে বন্ডটা কিনবে তার লাভটা কি? তার লাভটা হচ্ছে ও যে 300 টাকা কম দিয়ে এই বন্ডটা কিনতে পারছে, এটাই ওর লাভ। কারণ ও যখন সেল করতে যাবে তখন 1,000 টাকা দিয়ে সেল করতে পারবে। মাঝখানে মাঝখানে এই দাঁড়াও আরেকটু, আর 5 মিনিট, আর 5 মিনিট। এই 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 যে মাঝখানে যে কি বলে যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে কুপন বন্ড। আচ্ছা, আমরা আরেকটু শেষ করব 30 পর্যন্ত। সরি, তোমরা কি শুরু করছো এগুলা? দুষ্ট পোলাপাইন রে। আমি 80 পর্যন্ত করাবো, আর করাবো না, ঠিক আছে? তো তাড়াহুড়ো করে করার কোনো দরকার নাই। বাকি 20টা তোমরা দেখে নিবা, যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে জানাবা, ঠিক আছে? তোমাদের আবার আরেকটা ক্লাস আছে, যেন আমার শেষ করতে হচ্ছে, আমার করার কিছু নাই ভাই। বন্ডের বিক্রয় মূল্য 950 টাকা, কুপন সুদ 10%, লিখিত মূল্য 1,000 টাকা, মেয়াদ 15 বছর হলে ওয়াইটিএম কত? ওয়াইটিএম এর ফর্মুলাটা বসায় ম্যাথটা করে নিবা। ওয়াইটিএম এর ফর্মুলা কি? আই প্লাস এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এই হচ্ছে ফর্মুলা, মাল্টিপ্লাই বাই 100। এই করে নিবা। মূলধন ব্যয় মেটানোর জন্য প্রতিষ্ঠানকে বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হার আয় করতে হয়, সেটার নাম হচ্ছে সর্বনিম্ন প্রয়োজনীয় আয়ের হার, অথবা অথবা হ্যাঁ, সর্বনিম্ন প্রয়োজনীয় আয়ের হার। কস্ট অফ ডেট বলে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ওকে, অপরিহারযোগ্য ঝুঁকিকে আমরা কি দিয়ে পরিমাপ করি? বেটা। বেটা আমরা বলছিলাম না, বেটা মানে অপরিহারযোগ্য ঝুঁকি। 600 টাকা 8% সুদে 1 বছর পর ভবিষ্যৎ মূল্য। এফবি এর সূত্র কি? দেখছো, মাত্র 1 বছর বলছে, যাতে তোমার করতে কষ্ট না হয়। প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা করে নিবা তোমরা। আচ্ছা, এটা মনে হয় ভুল দিচ্ছে, এখানে 680 হইতে পারে, এত টাকা হবে না, এটা টাইপিং মিস্টেক আসছে। সো দেখো, এখানে আরো কয়টা আছে? 82 থেকে 85, তারপর হচ্ছে এখানে 89, তারপর হচ্ছে এখানে 93, তারপর হচ্ছে এখানে 98, তারপর হচ্ছে এগুলো সব সোজা সোজা 102 পর্যন্ত আছে এখানে, ঠিক আছে? ওকে, সো 103 পর্যন্ত আছে। মূলধন বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এটা হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজারের অপর নাম হচ্ছে পুঁজি বাজার। এগুলা নিয়ন্ত্রক হচ্ছে এরা। ফাইন। ওকে, সো আমি মোটামুটি 80টা মতো করাইছি, আর 20টা মতো যেগুলো বাকি আছে সেগুলো তোমরা একটু করে নিবা, কারণ আমি হচ্ছে এখন করাইতে গেলে তাড়াহুড়া করে করাইতে হবে, এগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, আরো কিছুর উপর দিয়ে চলে যেতে পারে, আমি বলতেছি না এখন। সো এগুলো তোমরা করে নিবা। যদি কারো কোনো কোয়েরিজ থাকে, কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আই এম অলওয়েজ ওপেন, ফিল ফ্রি টু আস্ক এনি টাইপ অফ কোয়েশ্চেন্স। আর আগামীকালকে যারা আমাদের পাওয়ার প্লে স্টুডেন্টস যারা আছো, সরি কি বলতেছে, পাওয়ার প্লে কেন, মিশন এফবিএস এ যারা স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আগামীকাল দুপুর 3টায়, দুপুর বলো আর বিকেল বলো, বিকেল বলতে হবে, বিকেল 3টায় আমরা হচ্ছে আমাদের যে সিক্রেট গ্রুপ, তোমাদের যে মিশন এফবিএস এর যে সিক্রেট গ্রুপ, সে সিক্রেট গ্রুপে ফাইন্যান্সের সলভ ক্লাস হবে। ফাইন্যান্স সলভ ক্লাস হবে, এটা নিব হচ্ছে আমি। হ্যাঁ, সো তোমার আজকের ক্লাস সহ এতদিন পর্যন্ত যা যা পড়ছো, যত কোয়েশ্চেন কোয়েরিজ তোমার আছে, তুমি সবগুলোই হচ্ছে নিয়ে আসতে পারবা। আগামীকালকের ক্লাসে আমরা সব সলভ করাবো ইনশাল্লাহ। এছাড়া আমাদের যে কিউএনএ গ্রুপ আছে, আমাদের যে আর্টস কমার্স পাঠশালার মেইন গ্রুপ আছে, তাছাড়া আমার পার্সোনালি তুমি আমাকে নক দিতে পারো। আমার আইডিতে তোমরা সবাই অবভিয়াসলি জানো, সবাই জানার কথা, MD.Habibullah। সো তোমরা যে কোনো প্রবলেম আমাকে নক দিবা, আমি আমার ফ্রি টাইমে তোমাকে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আগামীকালকের যে সলভ ক্লাস, সেই সলভ ক্লাসে। কারো কি কোনো কোয়েশ্চেন কোয়েরিজ কি আছে কারো? আমার মনে হয় না আছে, থাকলেও এগুলো কালকে সলভ করে দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কিংবা পরবর্তীতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাই টেক কেয়ার অফ ইউর হেলথ, ডেফিনেটলি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।